আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছো। আমাদের ডিসিইউ ফাইনাল রিভিশন ক্লাস 1-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের গতকাল ক্লাস নেওয়ার কথা ছিল, বাট আমরা নানা কারণে নিতে পারি নাই। আজকে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা অবশেষে হচ্ছে। তো একটু দেখি যে তোমরা আসলে কারা কারা যুক্ত হয়েছো ক্লাসে। আমরা এখনই আসলে শুরু করব। আজকে আমাদের টপিক আমি বলেছিলাম যে আমাদের ফাইনাল রিভিশন ক্লাস 1-এর টপিক হচ্ছে গদ্য, 2-এর টপিক হচ্ছে পদ্য, 3-এ আমরা দেখব হচ্ছে সমাস ও বাক্য। অর্থাৎ তোমাদের যে বিগত 3 বছরের প্রশ্ন বিশ্লেষণ দিয়েছি সেখানে তোমরা দেখলেই দেখবা যে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, বারবার এই জিনিসগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসতেছে, এর বাইরে কিন্তু অন্য কিছু আসে না। ওকে, ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। আমরা দেরি না করে শুরু করি, যেহেতু আমাদের অনেক পড়া, আমরা দেরি না করে শুরু করি। ওকে, প্রত্যেকটা প্রশ্নে তোমরা উত্তর করবা, সঠিক উত্তর করবা। প্রশ্নের পাশে নম্বর দেওয়া আছে, এখন কত নম্বরের উত্তর করতেছো এটা কমেন্টে বলবা। শুধু তুমি ক খ লিখলে আসলে বোঝাই যাবে না যে তুমি কোনটার ক খ কি লিখতেছো। ওকে, নাও প্রথম প্রশ্ন আমাদের, একদম প্রথম প্রশ্ন। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব। বাক্যাংশটি কোন রচনার অন্তর্গত? এই বাক্যাংশটি কোন রচনায় আছে? ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব, এই বাক্যাংশটি আসলে কোন রচনায় আছে এবং কাকে নির্দেশ করে এই বর্ণনাটা দেওয়া হয়েছে? বলো, এটা কি আমার পথে আছে, মানব কল্যাণে আছে, অপরিচিতা, নাকি বিলাসী? দেখি একটু উত্তর করো। প্রমি সালাম দিয়েছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াহিদি উত্তর করো, এই যে তাসমিয়া ইসলাম মারিয়া উত্তর করেছে 1-এর গ। গুড। আচ্ছা, অর্ণব উত্তর করেছে 1-এর সি। ওকে, দেখো আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, এই যে গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব, এই বর্ণনাগুলো আসলে দেওয়া হয়েছে কাকে? কল্যাণীকে। কাকে দেওয়া হয়েছে? কল্যাণীকে। কিন্তু এই বিষয়গুলো বলা হয়েছে কাকে কেন্দ্র করে? বলা হয়েছে কল্যাণীকে। তো তাহলে আমাদের কোন গল্প হবে এটা? অপরিচিতা। কোন গল্প? অপরিচিতা। আমরা জানি যে অপরিচিতা গল্পে আমাদের নায়ক চরিত্রকে অনুপম, আর নায়িকা চরিত্র আমরা কি? কল্যাণী। অনুপমের বাবা পেশায় কি ছিল? তিনি ওকালতি করিয়া অনেক টাকা রোজগার করিয়াছিলেন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ওকালতি করছিল। আর কল্যাণীর বাবা কে ছিল? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন, তিনি আবার পেশায় কি ছিলেন? ডাক্তার ছিলেন। ডাক্তার ছিলেন। এই গল্পে শম্ভুনাথ সেনকে বলা হয়েছে সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষ, বয়স কি? 40-এর এপারে বা ওপারে। এই গল্পের আরো উল্লেখযোগ্য কিছু চরিত্র আছে যেগুলো আমাদের জানাই উচিত, যেমন অনুপমের বন্ধু। বন্ধু কে ছিল? বন্ধু ছিল হচ্ছে হরিশ। এই হরিশ কোথায় কাজ করত? হরিশ হচ্ছে কানপুরে কাজ করত। তার একটা উল্লেখযোগ্য গুণ ছিল, সে কি ছিল? আসর জমাইতে অদ্বিতীয়। আসর জমাইতে অদ্বিতীয়, অর্থাৎ বন্ধু বান্ধবদের সাথে থাকলে সে ভালো আড্ডা দিত। এই গল্পে আরো একজনের কথা আমাদের না জানলেই নয়, সে হচ্ছে কি? বিনু দাদা। বিনু। এই বিনু কে ছিল? অনুপমের পিস্তুত ভাই। আমরা যেখানে বলি কি চমৎকার, আমরা যেখানে কি বলি? আমরা যেখানে বলি, আমরা যেখানে বলি চমৎকার, সেখানে বিনু দাদা কি বলেন? চলনসই। চলন সই। ক্লিয়ার কিনা? তাহলে আমাদের কোন তথ্যগুলো জানতে হবে? একদম না জানলেই নয়, আমাদের অনুপমের বাবার পেশা সম্পর্কে কিছু জানতে হবে। এগুলো থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন, খুবই সহজ প্রশ্ন, বাট তার পেশা ডাক্তার ছিল, মানে সে ডাক্তারি ছিল, এটা জানতে হবে আমাদেরকে। পাশাপাশি হরিশ সম্পর্কে আমরা জানলাম, হরিশ কানপুরে কাজ করত। আমরা বিনু দাদা সম্পর্কে জানলাম, যে ছিল অনুপমের পিস্তুত ভাই, যে আসলে কি খুব রুচিশীল মানুষ ছিল। আমরা যেখানে বলি চমৎকার, সেখানে তিনি কি বলতো? সেখানে তিনি বলতো হচ্ছে চলন সই। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যশের জন্য লিখিবেন না, উক্তিটি কার? এই উক্তিটা কার? তোমাদের একটা কথা বলি, যে তোমাদের কিন্তু 26-এর যে সিলেবাস আছে,
তোমাদের 26-এর সিলেবাস থেকে প্রচুর প্রশ্ন এসেছে, রিসেন্ট যে পরীক্ষা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে আমরা দেখেছি যে 26-এর সিলেবাসের যে গল্প কবিতা ছিল সেখান থেকে প্রশ্ন এসেছে। তো আমরা এই ক্লাসে চেষ্টা করেছি যে 26-এর সিলেবাস থেকে যতগুলো প্রশ্ন আছে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন দেখলেই চিনবা যে এটা তো আমি পরীক্ষায় দিয়ে আসলাম কিছুদিন আগে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন এখানে নেওয়া আছে। এখন উত্তর করো। যশের জন্য লিখিবেন না, এই কথাটা আসলে কে বলেছে বা উক্তিটা কার ছিল? এটা কি হুমায়ুন আহমেদের ছিল, মীর মোশাররফ হোসেনের ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি জামেদ আলী? কার ছিল এটা দেখো। এই উক্তিটা তুমি কোথায় পাবা? এই উক্তিটা পাবা তুমি হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। কোথায় পাবা? বাংলার নব্য লেখক লিখলাম, শুধু নব্য লেখকদিগের প্রতি নিবেদন, সেখানেই তুমি এই উক্তিটা পাবা। তিনি অনেক কিছু বলেছেন, যেমন তোমরা কি করবা না, যশের জন্য লিখবা না, তাহলে কি যশ বা খ্যাতি কোনোটাই অর্জন করতে পারবা না। আরো বলেছেন, আরো বেশ কিছু পয়েন্ট আছে দেখবা। তিনি বলেছেন যে টাকার জন্য লিখিবা না, কি করবা না, টাকার জন্য লিখিবা না। মানে ওনার মতে লেখার মূল উদ্দেশ্য কি? সৌন্দর্য সৃষ্টি বা মানব কল্যাণ। সৌন্দর্য সৃষ্টি, সৌন্দর্য সৃষ্টি অথবা মানব কল্যাণ। সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে উনি বলেছেন, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সত্য ও ধর্ম। সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে উনি বলেছেন সত্য ও ধর্ম হচ্ছে কি? সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সত্য ও ধর্ম। আমাদেরকে উনি টাকার জন্য লেখার কথা নিষেধ করেছেন, বাট ইউরোপে অনেক লোক টাকার জন্য লিখে। কোথার কথা বলা আছে? ইউরোপে অনেক লোক টাকার জন্য লেখে। এই বিষয়গুলো কিন্তু বলা আছে। তো বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন আসলে কে লিখেছেন? আমাদের লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রচার পত্রিকায়। কোন পত্রিকায়? প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নের উত্তর করো দেখি। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় ক্লাসটা একটু শেয়ার দেওয়ার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয়। আশা করি যারা ক্লাসটা করবে মানে তোমার একটা ভালো রিভিশন হবে। আমাদের প্রত্যেকটা প্রশ্ন আসলে ডিসিইউ ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে যে টাইপের প্রশ্ন এসেছে এখানে সেই টাইপের প্রশ্নই রাখা আছে। এখানে কোনো উদ্ভট কোনো প্রশ্ন নাই। একজন বলছে যে বাংলা সেকেন্ড পার্ট, বাংলা সেকেন্ড পার্টের ক্লাস নিব অলরেডি ঘোষণা সেটা দেওয়া আছে। আর বাকি ক্লাসগুলোর কথা এখন বলতে পারতেছি না, কারণ আমি নিজেই বাংলা বিভাগে পড়ি, পড়ায়ও বাংলা। যে বাংলা ক্লাসগুলো আমি ইনশাল্লাহ নিব, বাকিগুলোর বিষয় আমি আসলে এখনই বলতে পারতেছি না। যাই হোক, পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আমাদের। বিলাসী গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, কোনোটিই নয়। তাহলে আমরা এটা কোথায় পাবো? আমরা যদি পাঠ পরিচিতি পড়ি, পাঠ পরিচিতিতে কিন্তু খুব সুন্দর করে এটা দেওয়া আছে। পাঠ পরিচিতি, এটা কোন পুরুষের লেখা? উত্তর করো কি হবে? এটা একদম মুখস্থ করার জিনিস, তুমি পাঠ পরিচিতি পড়লেই পারবা। পাঠ পরিচিতি পড়লেই পারবা। দেখি কে কে উত্তর দিয়েছো। নেড়া উত্তর দিয়েছো 3-এর গ, প্রমি উত্তর দিয়েছো, গুড। দেখো সুন্দর করে লেখা আছে, কিন্তু এখানে কি আছে? উত্তম পুরুষের জবানিতে লেখা। কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষের। যখন কোনো গল্পে আমি, আমরা ইত্যাদি সর্বনাম চলে আসবে, আমি, আমরা, তখন ওটা কোন পুরুষে লেখা? ওটা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা। গল্পের প্রথম দিকে দেখবা যে লেখক এভাবে বলেছেন যে আমি একা নয় 10-12 জন, আমি একা নই 10-12 জন। অর্থাৎ এখানে আমি সর্বনাম চলে আসছে না? আমি সর্বনাম চলে আসা মানে কি? উত্তম পুরুষে লেখা। কোন পুরুষে লেখা? উত্তম পুরুষে লেখা। ঠিক, আজ আমার বয়স 27 মাত্র। তো এই আমি, আমরা সর্বনাম আসা মানে কি? উত্তম পুরুষের ভাষ্যে লেখা। কোন পুরুষের ভাষ্যে লেখা? উত্তম পুরুষের ভাষ্যে লেখা। আশা করি ক্লিয়ার। তাহলে 3 নম্বর প্রশ্ন শেষ হলো। 4 নম্বর প্রশ্ন দেখো, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি? দ্রুত। হ্যাঁ, উত্তম পুরুষ অনেকেই লিখেছো, অনেকেই লিখেছো উত্তম পুরুষ, গুড। তোমরা সঠিক উত্তর করবা। ভুল হলেও তুমি সঠিক উত্তর মানে চেষ্টা করবা উত্তর করার। ভুল হলে সেটা পরে দেখা যাবে, ভুল হলে সেটা পরে দেখা যাবে, কিন্তু তোমাকে উত্তর করতে হবে। তুমি যত উত্তর করবা তত দেখবা যে আসলে তোমার হচ্ছে আর কি। উত্তর করো দেখি। এখানে কি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটা? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটা? দেখি কে কে উত্তর দিচ্ছ। অনেকে উত্তর দিয়েছে 4-এর ডি, চোখের বালি, গুড গুড। এই তো দেখো আমাদের প্রথম যেটা আছে চোরাবালি। চোরাবালি আমাদের কে লিখেছেন? আমরা জানি আমাদের কে লিখেছেন, বিষ্ণু দে লিখেছেন, বিষ্ণু দে লিখেছেন। ডাকঘর,
কে লিখেছেন? রবীন্দ্রনাথ লিখেছেন। রবীন্দ্রনাথ লিখেছেন, বাট এটা কি? এটা হচ্ছে তার নাটক। এটা হচ্ছে কি? তার নাটক। আমার বলেছে উপন্যাস অচলায়তন, এটাও রবীন্দ্রনাথ লিখেছেন, এটা তার কি? নাটক। তার নাটকগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেক পড়েছি, যেমন কি ডাকঘর, অচলায়তন, অচলায়তন, রক্তকরবী, পড়েছি না? এগুলো কিন্তু বারবার আসে পরীক্ষা, এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে। চোখের বালি, চোখের বালি রবীন্দ্রনাথের উপন্যাস। এটাকে বলা হয় মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাস। আর এই গল্পে এই উপন্যাসে আমাদের নায়িকা ছিল কে? আমাদের আশালতা ছিল। কিন্তু এখানে এত কিছু আমাদের দরকার নেই, আমরা শুধু এতটুকুই জানি যে চোখের বালি একটা উপন্যাস, আর এটা কি? মনস্তাত্ত্বিক উপন্যাস। বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? দেখি দেখি বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিল, বলো। আমাদের ক্লাস এত 10 মিনিট হয়েছে ক্লাস, আর কি 10 মিনিটের ক্লাসটা শেয়ার হয়েছে মাত্র একটা। যদি সম্ভবপর হয়, তোমার যদি মনে হয় যে আসলে ক্লাসটা দ্বারা কেউ উপকৃত হবে, তাহলে শেয়ার দিও। পিডিএফ পাওয়ার আশায় ক্লাস শেয়ার দেওয়ার দরকার নাই, কারণ পিডিএফ এমনি সবাইকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, ক্লাস যেহেতু নিচ্ছি, পিডিএফ দেওয়া তো আর আসলে কষ্টের কিছু না, পিডিএফ সবাইকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, অক্ষয় কুমার দত্ত, নাকি জীবনানন্দ দাশ? কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে? লেখক পরিচিতি থেকে। প্রত্যেকটা গল্পের তোমরা কি করবা? লেখক পরিচিতি ভালো করে পড়বা, কারণ ডিসিইউ ভর্তি পরীক্ষায় আমি কিন্তু দেখিয়েছি প্রশ্ন বিশ্লেষণে যে লেখক পরিচিতি থেকে প্রশ্ন থাকে। তো এইটা আসলে কোন গল্পের লেখক পরিচিতি? বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদনের লেখক পরিচিতি। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। অপরিচিতা গল্পে স্কুল হয়ে গেছে, এখানে স্থূল অংশ। এখানে স্থূল অংশ বলতে কি বোঝানো হয়েছে? জাঁকজমকপূর্ণ আয়োজন, আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানানো, পণের টাকা ও অলংকারের হিসাব নিকাশ, বরপক্ষের আভিযাত্রের বহিঃপ্রকাশ। বলো, স্থূল অংশ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? স্থূল অংশ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? স্থূল অংশ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? উত্তর করবা। ছয়ের ক বলেছ, ছয়ের গ বলেছ, কেউ কেউ বলেছ ক, কেউ বলেছ গ। গ, গুড। খুব সহজ একটা প্রশ্ন কিন্তু। স্থূল অংশ বলতে কি বোঝাইছিল? পণের টাকা বা অলংকারের হিসাব নিকাশ। অর্থাৎ মামা তো বিয়ে দিত না, আগে তো টাকার হিসাব নিকাশ, কত কি হবে, সোনাদানা কত কি হবে, এই সব কিছু ফাইনাল হওয়ার পরেই না মামা বিয়ের সিদ্ধান্ত নিল। এর আগে কিন্তু সে বিয়ের সিদ্ধান্ত নিত না কোনোদিনও। 7 নম্বর প্রশ্ন, বিলাসীর মৃত্যু কিভাবে হয়েছিল? বিষ পানে আত্মহত্যা করে, গলায় রশি দিয়ে আত্মহত্যা করে, শাড়ির আঁচলে ফাঁস দিয়ে আত্মহত্যা করে, সাপের কামড়ে। বিলাসীর মৃত্যু কিভাবে হয়েছিল বলো? বিলাসীর মৃত্যু কিভাবে হয়েছিল? বিলাসীর মৃত্যু কিভাবে হয়েছিল? আমরা জানি যে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে, মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে সে কিন্তু আসলে 7 দিনের বেশি বাঁচতে পারে নাই। কয়দিন? 7 দিনের বেশি। দেখো, প্রশ্নও 7, আবার অপশনও 7 আমাদের ব্যাখ্যায় চলে আসছে। যাই হোক, মৃত্যুঞ্জয় কয়দিনের, মৃত্যুঞ্জয় মরে যাওয়ার পরে বিলাসী কয়দিনের বেশি বাঁচতে পারে নাই? বিলাসী কয়দিনের বেশি বাঁচতে পারে নাই? 7 দিনের। কয়দিনের? 7 দিনের বেশি বাঁচতে পারে নাই। তো অনেকেই ধারণা করেছিল কি, ঘরে তো আসলে বিষের অভাব ছিল না, সে কি হয়েছে? বিষ পানে আত্মহত্যা করেছে। সে কিভাবে আত্মহত্যা করেছে? বিষ পানে। আর এখানে যে সাপের কামড়ের কথা বলা আছে, সাপের কামড়ে মারা গেছিল কে? মৃত্যুঞ্জয়। সাপের কামড়ে মারা গেছিল কে? মৃত্যুঞ্জয়। পরবর্তী প্রশ্নে যাব আমরা। 8 নাম্বার, বিলাসী গল্পে না, এখানে বিলাসী গল্প যার জবানিতে বর্ণিত হয় তার নাম কি? বিলাসী গল্প যার জবানিতে বর্ণিত হয় তার নাম কি? বিলাসী, মৃত্যুঞ্জয়, খোড়া, নেড়া। কার জবানিতে? কার জবানিতে বলো তো? কার জবানিতে? কার জবানিতে বর্ণিত হয়? উত্তর করো। বিলাসী গল্পটি কার জবানিতে বিবৃত হয়? একজন জিজ্ঞাসা করছে, ফাতিমা নাম, যে এত ইজি কোশ্চেন আসবে? তোমাদের কালকে রাত্রে আমি একটা লাইভ নিয়েছিলাম, তো সেখানে আমি দেখাইছিলাম বা বলছিলাম
যে এই প্রশ্নগুলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এই বছর এসেছে। তুমি এই আজকের ক্লাসে যতগুলো প্রশ্ন দেখাবো, তুমি যদি একটা প্রশ্ন দেখাইতে পারো যে লাস্ট 2 বছরে, অর্থাৎ তোমরা লাস্ট যে সেশনে পরীক্ষা দিয়েছো 25-26 অথবা 24-25 সেশনে আসে নাই, তাহলে মনে করো আমি আর ক্লাস নিবই না। কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন জাস্ট এই 2 বছরে যে প্রশ্নগুলো এসেছে শুধু সেগুলাই নেওয়া হয়েছে এখানে। এর বাইরে একটা নতুন প্রশ্ন না, একটা কোনো প্রশ্ন না, কিছুই নেওয়া হয় নাই। আরও কিছু কিছু প্রশ্ন অনেক সহজ ছিল, যেগুলো আমি বাধ্য হয়ে বাদ দিয়েছি। তুমি যদি এবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে থাকো, এই প্রশ্ন অবশ্যই তুমি দেখেছো, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এই প্রশ্ন এসেছে। এখন তোমরা জিনিসগুলো অনেক জটিলভাবে নাও, পরীক্ষার প্রশ্ন খুব একটা জটিল থাকে বিষয়টা এমন না। বিশেষ করে এই সেশনে বাংলা প্রশ্ন কোনো জটিল কোনো প্রশ্ন ছিল না। আমার কাছে তো পুরো প্রশ্নের পিডিএফই আছে, মানে যতগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছে, তো সেখান থেকে আসলে প্রশ্নগুলো নেওয়া। এখন তোমাদের যদি মনে হয় যে প্রশ্ন সহজ, তাইলে আসলে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আবার দেখতে পারো, ওখানে এই জিনিসগুলোই আসছে। তো বিলাসী গল্প কার জবানিতে বিবৃত হয়েছে? বিলাসী গল্প বিবৃত হয়েছে কার চরিত্র? কার জবানিতে? ন্যাড়ার জবানিতে। কার জবানিতে? ন্যাড়ার জবানিতে। রওশন চকি কোন বাদ্যযন্ত্রগুলোর ঐকতান বাদন? রওশন চকি কোন বাদ্যযন্ত্রগুলোর ঐকতান বাদন? সানাই ঢোল কাশি, সানাই বাঁশি কাশি, সানাই তবলা কাশি, সানাই মৃদঙ্গ কাশি। এটা কোথায় পাবা? শব্দ অর্থাংশ। কোথায়? শব্দ অর্থাংশ। কিসের শব্দ অর্থ? অপরিচিতার শব্দ অর্থ। অপরিচিতার শব্দ অর্থে তুমি এই অংশটা পাবা, অপরিচিতার শব্দ অংশে এটা পাবা। উম্মে হাবিবা বলছে যে পেইড ব্যাচে কি শুধু রেকর্ড ক্লাস হয়? পেইড ব্যাচে রেকর্ড ক্লাস হয় না, পেইড ব্যাচে লাইভ ক্লাস হয়। পেইড ব্যাচে প্রত্যেকটা ক্লাসই আমরা লাইভ ক্লাস নিয়েছি, একটা রেকর্ড ক্লাস, মানে টপিক ভিত্তিক যতগুলো ক্লাস ছিল সবগুলো ক্লাসই লাইভ হয়েছে। একজন বলতেছে কমেন্টগুলো স্ক্রিনে আসতেছে কেন? তুমি স্ক্রিন থেকে সরায় দাও আসলে, তাইলে তো আর আসবে না, আচ্ছা। আচ্ছা, রওশন চকি বলা হয়েছে সানাই ঢোল কাশি, এই 3টা বাদ্যযন্ত্রের ঐকতান বাদান। 3টা যদি তুমি একসাথে বাজাইতে থাকো সেই জিনিসটাকেই বলা হয় রওশন চকি। তো এটা শব্দ অর্থ অংশ, এটা মুখস্থ করা ছাড়া আসলে কোনো উপায় নাই। 10 নাম্বার প্রশ্ন, দেখি তো ফিট করে কিনা। কে বলেছে? মাসি, পিসি, আসমা, নুরুল হুদা। কে বলেছে? দেখি, একটু উত্তর করো। দেখি তো ফিট করে কিনা, এটা আসলে কে বলেছিল? এটা কি মাসি বলেছিল, পিসি বলেছিল, নাকি আসমা বলেছিল, নাকি নুরুল হুদা বলেছিল? কে বলেছিল দেখি তো ফিট করে কিনা? দেখি, সানা, মেহেদি হাসান, আরো ভালো করে দেখতে হবে। বলো 10-এর কি হবে? হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছো গো। দেখো এই যে প্রশ্নটা আমরা যদি একটু দেখি, দেখি তো ফিট করে কিনা, এই প্রশ্নটা নেওয়া হয়েছে আমাদের আসলে রেইনকোট গল্প থেকে। কোন গল্প থেকে? রেইনকোট গল্প থেকে। আমাদের এই রেইনকোট গল্পের কথক ছিল কে? কথক ছিল নুরুল হুদা। কে ছিল? নুরুল হুদা, যার স্ত্রীর নাম ছিল আসমা, যার স্ত্রীর নাম ছিল আসমা। আর এই আসমার ভাই ছিল, যে ছিল মুক্তিযোদ্ধা, আর নাম ছিল মিন্টু। তো এই নুরুল হুদা আবার কিন্তু ছিল ঢাকা কলেজের কেমিস্ট্রির শিক্ষক, ঢাকা কলেজ। ওকে, তো বৃষ্টির দিনে যখন ও স্কুলে যাইতে হবে, ওকে স্কুলে না কলেজে ওকে যাইতে হবে, তখন কিন্তু আসমা কি করে, যে তুমি তো বৃষ্টিতে যাবা, তুমি বরং কি করো, মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। ওই মিন্টুর রেইনকোটটা গায়ে দেওয়ার সময় কিন্তু বলেছিল যে দেখি তো ফিট করে কিনা। তাহলে এই কথা কে বলেছিল? এই কথা বলেছিল হচ্ছে আসমা। নুরুল হুদার 2টা ছেলে মেয়ে ছিল, তাতে একটা ছেলে একটা মেয়ে ছিল। এখন তোমরা কমেন্টে একটু জানাবা যে ছেলের বয়স কত ছিল আর মেয়ের বয়স কত ছিল। দেখি উত্তর করো, বলো নুরুল হুদার ছেলের বয়স কত ছিল, মেয়ের বয়স কত ছিল, দ্রুত জানাও। হ্যাঁ, অনেকেই আসমা লিখেছো, গুড। এই প্রশ্নগুলো এবছর এসেছে, তুমি যদি এবছর ভর্তি পরীক্ষা দিয়ে থাকো এই প্রশ্ন তুমি দেখবা, এবছরই এসেছে এই প্রশ্নগুলো। উত্তর করো, উত্তর করো। 2টা প্রশ্ন করেছি, একটা হচ্ছে নুরুল হুদার ছেলের বয়স কত, একটা হচ্ছে নুরুল হুদার মেয়ের বয়স কত। ছেলে আর মেয়ের বয়স জিজ্ঞাসা করছি শুধু, বলো নুরুল হুদার ছেলের বয়স কত, নুরুল হুদার মেয়ের বয়স কত? হ্যাঁ, মেয়ে 2.5 বছর, ছেলে 5 বছর, গুড। এই তো, গুড, এই তো। তাহলে কি মেয়ের বয়স কত ছিল? মেয়ের বয়স ছিল কত? 2.5 বছর। 2.5 বছরের মেয়ে ছিল
আর ছেলের বয়স যদি আমরা বলি, ছেলের বয়স ছিল 5 বছর। 11 নম্বর প্রশ্ন দেখবো আমরা। রেইনকোট গল্পের চরিত্র কোনটি? খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, এটা সবার পারা উচিত। নুরুল করিম, নুরুল হক, নুরুল হুদা, নুরুদ্দিন, তাহলে কি নুরুল হুদা। নুরুল হুদা, নুরুল হুদাই কি রেইনকোট গল্পের চরিত্র, বা তাকে এই গল্পের কথকও বলা যাইতে পারে। ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পান না। বিলাসী গল্পে কোন শক্তির কথা বলা হয়েছে? অন্নপাপ, সেবা করা, জাত বিসর্জন দেওয়া, নাকি ভালোবাসা? বলো দেখি, উত্তর করো। কোনটার কথা বলা হয়েছে? কোনটার কথা বলা হয়েছে? ইহা আর এক প্রকার শক্তি, কোন শক্তি এখানে? ইহা আর এক প্রকার শক্তি, কোন শক্তির কথা বলা হয়েছে? ইহা আর এক প্রকার শক্তি যাহা কি বহু স্বামী স্ত্রী 100 বছর ঘর করার পরেও কি এগুলোর কোনো সন্ধান পায় না। কোন শক্তির কথা বলা হয়েছে বলো? কোন শক্তির কথা বলা হয়েছে? কোন শক্তির কথা? এই তো অনেকে উত্তর দিয়েছো, 12 ঘ 12 ডি, গুড। ইহা আর এক প্রকার শক্তি বলতে কি বোঝানো হয়েছে? ইহা আর এক প্রকার শক্তি বলতে বোঝানো হয়েছে নারী পুরুষের মধ্যে বিদ্যমান কি? ভালোবাসা। নারী পুরুষের মধ্যে বিদ্যমান ভালোবাসা। আর এই অন্নপাপকে বলা হয়েছে কি বলতো? অন্নপাপকে কি বলা হয়েছে? অমার্জনীয় অপরাধ। কি বলা হয়েছে? অমার্জনীয় অপরাধ। অর্থাৎ কি এই অপরাধের আর কোনো কি ক্ষমা নাই, এই অপরাধের কোনো ক্ষমা হওয়া সম্ভব না। 13 নম্বর, কোন সাহিত্যিককে সাহিত্য সম্রাট উপাধি প্রদান করা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তুষার বলেছ 12 নম্বর এমসিকিউটা জাতীয় বিশ্ববিদ্যালয় এসেছিল এবার। প্রত্যেকটা প্রশ্নই এবছর বিশ্ববিদ্যালয়ে আসছে, না হয় গত বছর বিশ্ববিদ্যালয়ে আসছে। এখন তোমাদের যদি মনে পড়ে তাইলে তো ভালো, না মনে পড়লে তোমরা ভুলে গেছো আর কি। ওকে, এবার দেখো, কোন সাহিত্যিককে সাহিত্য সম্রাট বলা হয়? সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছিল কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, নাকি বঙ্কিমচন্দ্রকে? সাহিত্য সম্রাট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এই প্রশ্ন এবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে? বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন থেকে। 14 নম্বর প্রশ্ন দেখো, মাসি পিসি গল্পের কেন্দ্রীয় চরিত্র কে? খুবই সহজ, আল্লাদি, বুড়ো রহমান, মাসি, পিসি। এই গল্পের যদি আমরা কেন্দ্রীয় চরিত্র বলতে যাই, তো কেন্দ্রীয় চরিত্র কি? কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আল্লাদি। আর আল্লাদির স্বামী ছিল কিন্তু এই গল্পে। আল্লাদির স্বামীর নাম কি ছিল? স্বামীর নাম ছিল হচ্ছে যোগু। মহামারীর এক রোগ কলেরায় কি হয়েছিল? কলেরায় কে মারা গেছিল? তার বাবা, মা, ভাই, 3 জনই মারা গেছিল। আর বুড়ো রহমান এই গল্পের একটা উল্লেখযোগ্য চরিত্র, যার মেয়ে কি হয়েছে? মেয়ে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে। মেয়ে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে। এই বুড়ো রহমান যখন আল্লাদিকে দেখতে পায়, তখন কি তার আল্লাদির মুখে যেন তার মেয়ের ছাপ দেখতে পায়। সে বুড়ো রহমান যখন আল্লাদিকে দেখে, তখন আল্লাদির মুখে কি তার মেয়ের ছাপ দেখতে পায়। অর্থাৎ তার মেয়েও এরকম নির্যাতিত ছিল, আল্লাদির অবস্থাও আসলে একই। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? ভারতী, পূর্বাশা, বঙ্গদর্শন, নাকি সওগাত? 15 উত্তর করো। মাসি পিসি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায়, পূর্বাশা পত্রিকায়, বঙ্গদর্শন পত্রিকায়, নাকি সওগাত পত্রিকায়? কোন পত্রিকায় প্রকাশিত হয় দেখি? কোন পত্রিকায়? সবুজ বর্মন বলেছেন নতুন সিলেবাসের গুলো পড়ার। নতুন সিলেবাস থেকে অলরেডি 3টা প্রশ্ন চলে আসছে। প্রথমে দেখালাম যশের জন্য লিখিবেন না, দেখাইছি। এটা আসছে সাহিত্য সম্রাট, এটা আসছে কোন পত্রিকায় প্রকাশিত হয় বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এটাও তো দেখালাম। আমরা প্রচুর এমসিকিউ দেখবো, টোটাল 160টার মতো এমসিকিউ দেখবো। এখানে ফুল সিলেবাসের যত গল্প কবিতা থেকে প্রশ্ন আসছে এবছর সবগুলোই আসবে। আর আলাদাভাবে একদিন দেখানোর চেষ্টা করব, মানে 20-25 মিনিটে হইলো গুরুত্বপূর্ণ অংশগুলো দেখাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, 15টার অনেকেই উত্তর দিয়েছ, গুড। কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতী পত্রিকায় নাকি পূর্বাশা পত্রিকায়? কোন পত্রিকায়? একজন উত্তর দিয়েছ, মানে ভারতী পত্রিকায়, ওর জন্য আলাদা পত্রিকায় প্রকাশিত হয়েছে, আর সবার জন্য একই। আবার কেউ কেউ উত্তর দিয়েছ খ, গুড। এই তো 15-15 উত্তর অনেক পাইছি, অনেক উত্তর পাইছি। তার মানে দেখছো তোমরা যে সহজ সহজ করো, সহজ সহজ করো, বাট এখানে তুমি যদি কমেন্ট বক্স চেক করো, দেখবা যে 2টা গ্রুপ আমরা পেয়ে গেছি। 2টা গ্রুপ কিন্তু আমরা পেয়ে গেছি।
দুইটা গ্রুপ অলরেডি চলে আসছে, বুঝছো? সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, বাট কেউ কেউ এটা ভারতী বানায় দিত, তার মানে শুধু ওর জন্য এই কি হয়েছিল, ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে, বুঝছো? আর কি বলবো, ফাহাদ সরকার কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায়। পূর্বাশা পত্রিকায় কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। এগুলো তো মুখস্থ করতে হয়, যারা ভারতী বলছো তারা নিজেরা নিজের টাকায় প্রকাশ করে দিছিল আর কি, তাদের জন্য ভারতী। 16 নাম্বার দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? কে উৎসর্গ করছেন? রবীন্দ্রনাথ। খুব সহজে বলি, এখানে লিখছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ উৎসর্গ করছে কাকে? উৎসর্গ করছে নজরুলকে। দুইটা তথ্য আমরা জানবো। আরো একটা আমরা জানবো যে লিখছে নজরুল, লিখছে নজরুল, উৎসর্গ করছে কাকে? রবীন্দ্রনাথকে। দুইটা তথ্য আমাদেরকে জানতে হবে। এখন তোমরা এটার উত্তর দাও, এখানে যে প্রশ্নটা আছে এটার উত্তর দাও। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বিসর্জন, ডাকঘর, বসন্ত নাকি অচলায়তন? এই বিসর্জন নাটকটা আমি যখন কোন সেমিস্টারে ছিলাম, চতুর্থ চতুর্থ হ্যাঁ চতুর্থ সেমিস্টারে ছিলাম, তখন আমার পাঠ্য ছিল আর কি, আমার ডিপার্টমেন্টে এটা পড়াইছে। বিসর্জন উপন্যাস ওই নাটকটা আমি পড়েছি। বলো এবার এটার উত্তর দাও। 16 অনেকেই উত্তর দিয়েছ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি নজরুলকে উৎসর্গ করেছিলেন? বসন্ত নাটক। ঠিক একইভাবে নজরুল তার লেখা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন, সেটা কোনটা ছিল? সেটা ছিল কি? সঞ্চিতা। কোনটা ছিল? সঞ্চিতা। কোনটা ছিল? সঞ্চিতা। ওকে, পরবর্তী প্রশ্ন যাই আমরা। আবার সঞ্চয়িতা কিন্তু রবীন্দ্রনাথ লিখেন, সঞ্চিতা আর সঞ্চয়িতা দুইটা কিন্তু আলাদা। সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম, আর সঞ্চয়িতা কিন্তু আবার কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। 17 নাম্বার, মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা এখানে কোনটা বলো তো? মানিক বন্দ্যোপাধ্যায় এখানে কোনটা লিখেছেন? জননী লিখেছেন, দিবারাত্রির কাব্য লিখেছেন, চিহ্ন লিখেছেন, নাকি সবগুলো লিখেছেন? কোনটা লিখেছেন বলো, কোনটা লিখেছেন? এই তো অনেকেই উত্তর করেছ, অনেক অনেকেই উত্তর করেছ। আচ্ছা, তোমাদের কিন্তু একটা কথা আগেই বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে আমাদের ক্লাসে যে লাইভ ক্লাস চলাকালীন যে সর্বোচ্চ মেনশন এবং শেয়ার দিতে পারবে এমন 3 জনকে আমাদের ফাইনাল যে এক্সাম ব্যাচ আছে সেখানে ফ্রি এনরোলমেন্টের সুযোগ দেওয়া হবে। যদিও আমাদের এক্সাম ব্যাচ অনেক আগেই শুরু হয়েছে, যেখানে টপিক ভিত্তিক এক্সামও হচ্ছে, ফাইনাল এক্সামও থাকবে, সবগুলো এক্সাম তুমি আবার দিতে পারবা। তো এখানে আসলে ফ্রি এনরোলমেন্টের সুযোগ দিব আমরা আর কি, 3 জনকে প্রতি ক্লাস থেকে ইনশাল্লাহ চেষ্টা করব। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা জননী লিখেছেন, দিবারাত্রির কাব্য লিখেছেন, চিহ্ন লিখেছেন। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে সবগুলো। 18 নম্বর প্রশ্ন, দোজকের ওম কি ধরনের গ্রন্থ? গল্প, উপন্যাস, কাব্য, প্রবন্ধ? তাহলে এটাও কবি লেখক পরিচিতি। কোন গল্পের লেখক পরিচিতি? এটা হচ্ছে রেইনকোট গল্পের লেখক পরিচিতি। রেইনকোট। তো রেইনকোট গল্পের আমাদের লেখক কে ছিলেন? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের গল্প, উপন্যাস, কাব্য নাকি প্রবন্ধ? দোজকের ওম হচ্ছে গল্প। দোজকের ওম কি? দোজকের ওম হচ্ছে গল্প। 19 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোন খ্যাতিমান নিম্নের কোন কবি খ্যাতিমান চিত্রকর ছিলেন? একই সাথে উনি কবিও ছিলেন, পাশাপাশি চিত্রকর, মানে কি উনি চিত্রশিল্পীও ছিলেন। উনি কি চিত্রশিল্পীও ছিলেন, পাশাপাশি উনি কবিও ছিলেন। সেই ব্যক্তিটা কে ছিল? সেই ব্যক্তি কি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন, শামসুর রহমান ছিলেন, নাকি আল মাহমুদ? ডিসিইউ ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে প্রতিবারই আমি কিন্তু প্রশ্ন বিশ্লেষণে দেখিয়েছি যে কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসে, অর্থাৎ কবি ও লেখক পরিচিতিগুলো ভালো করে পড়লে তুমি কমপক্ষে 2টা প্রশ্ন আশা করা যায় সেখান থেকে তুমি কমন পাবাই। তো চিত্রকর ছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখবা যে বইয়ে লেখা আছে, সুন্দর করে লেখা আছে যে রবীন্দ্রনাথ কিন্তু খ্যাতিমান চিত্রশিল্পীও ছিলেন। এটা তুমি লেখক পরিচিতি পড়লেই সুন্দর করে পাবা। 20 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা কোনটি? দেনা পাওনা, মন্দির, নাকি বিলাসী, নাকি গৃহদাহ? কোনটা? দেখি উত্তর করো। হ্যাঁ, রবীন্দ্রনাথ ছবি আর্ট করতেন। রবীন্দ্রনাথ 2টা কাজই করেছেন, তিনি লেখালেখিও করেছেন, ছবি এখানেও তার আসলে পারদর্শিতা ছিল, চিত্রশিল্প তিনি ছিলেন।
এটার উত্তর অনেকেই ভুল করতেছো। 20 নাম্বার প্রশ্ন এখন যদি ভুল করো তাহলে তো সমস্যা। 20 নাম্বার প্রশ্ন কি এখন ভুল করলে হবে? শরৎচন্দ্র রচিত মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা হচ্ছে মন্দির। এই মন্দিরের জন্য তিনি কি পাইছিলেন? কুন্তলীন পুরস্কার পাইছিলেন। কোন পুরস্কার? কুন্তলীন পুরস্কার পাইছিলেন। কুন্তলীন পুরস্কার পাইছিলেন এইটা লেখার জন্য। এই কি? মন্দির লেখার জন্য। মন্দির লেখার জন্য। আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই, এই উক্তিটা কার ছিল? আমরা কেন মিছামিছি লোক ঠকাইতে যাই? মৃত্যুঞ্জয়, ন্যাড়া, বিলাসী, শ্রীকান্ত। এটা আসলে কোথায় আছে? তুমি যখন বিলাসী পড়বা, বিলাসীতে তুমি এইটা দেখতে পাবা। কোন কনটেক্সটে দেখতে পারবা? তুমি দেখবা যে ওখানে গল্পে বলা আছে যে সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হলো কি? শিকড় বিক্রি করা। কি করা? শিকড় বিক্রি করা। তো এই শিকড় বিক্রিটা কি ছিল? একরকম ভণ্ডামি ছিল। কারণ কি? ওই যে সাপকে তুমি শিকড় দেখে ভয় দিবা বা ভয় দেখাবা, সেই সাপের আগে থেকে কি করা হইতো? 20 দাঁত ভেঙে ফেলা হইতো। এখন 20 দাঁত ভেঙে ফেলা হইলে 20 দাঁত কি করা হইতো? 20 দাঁত ভেঙে ফেলা হইতো। এখন তুমি 20 দাঁত ভেঙে ফেলার পরে তুমি ওর সামনে যাই দেখাও না কেন, তুমি ওকে কাঠি দেখাও আর হচ্ছে ওই মানে শিকড় দেখাও, যাই দেখাও, ও ভয়ে এমনিই পালাবে। অর্থাৎ এই জিনিসটা কি ছিল? এক প্রকার ভণ্ডামি। আর এই ভণ্ডামিটা পছন্দ ছিল না কার? বিলাসী। তাই ও বলতো যে আমাদের তো আর খাওয়ার চিন্তা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই। অর্থাৎ এই কাজটা তার পছন্দ ছিল না, তার খুবই অপছন্দের একটা কাজ ছিল। পরবর্তী প্রশ্ন, বিলাসী গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়? যারা মাসি পিসিকে ভারতী পত্রিকায় প্রকাশিত করতেছিল তারা এই প্রশ্নের উত্তর দাও। যারা মাসি পিসিকে ভারতী পত্রিকায় প্রকাশ করতেছিল তারা এই প্রশ্নের একটু উত্তর দাও। বিলাসী গল্প প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, বঙ্গদর্শন, পূর্বাশা, কোন পত্রিকায় প্রকাশিত হয় দেখি? হ্যাঁ, এবার আর কেউ তো পূর্বাশা বললা না, দেখছো? এবার কিন্তু আর কেউ পূর্বাশা বলে নাই, বাট ওইবার কিন্তু আমরা দেখেছি অনেকেই ভারতী বলে দিয়েছে এখানে উত্তর। তাহলে কি হলো? ভারতী পত্রিকা। কোন পত্রিকা? ভারতী। 23 নম্বর প্রশ্ন, উমেদারি শব্দের অর্থ কি? উমেদারি শব্দের অর্থ কি? ওজন, পাখির গান, উম্মত, প্রার্থনা। এটা কোথায় পাবা? অপরিচিতার শব্দ অর্থে পাবা। অপরিচিতার শব্দের অর্থে পাবা। অপরিচিতার শব্দের অর্থ। তো উমেদারি শব্দের অর্থ কি? তো চাকরির আশায় অন্যের কাছে মনে করো প্রার্থনা। চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া বা প্রার্থনা। অন্যের কাছে ধর্ণা দেওয়া বা প্রার্থনা, এটাই হচ্ছে কি? উমেদারি। এটাই হচ্ছে কি? উমেদারি। 24 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় তার শ্বশুরের কাছ থেকে কি পেয়েছিল? এই কি বানানে কিন্তু কয় দীর্ঘী হবে। পরীক্ষার প্রশ্নে রশ্মি ছিল বলে এখানে রশ্মি দেওয়া। তোমাদেরকে অনেকবারই বলেছি কয় রশ্মি কখন হবে? যখন কি তুমি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিবা। কি দিয়ে? হ্যাঁ বা না। আর কয় দীর্ঘী কি? যখন তুমি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবে না, যখন তুমি আসলে বিস্তারিত উত্তর দিচ্ছ বা আবেগ মাখা কোনো কথাবার্তা বলতেছো, সেখানেই কি? কয় দীর্ঘী। ওকে, তাহলে মৃত্যুঞ্জয় তার শ্বশুরের কাছ থেকে কি পেয়েছিল? অমোঘ মন্ত্র ঔষধি, আমের বাগান, টাকা, জমি। কি পেয়েছিল? অমোঘ মন্ত্র ঔষধি। অর্থাৎ কি? অমোঘ মন্ত্র ঔষধি কি মানে? অব্যর্থ মন্ত্র ঔষধি। ওই মন্ত্র পাঠ করলে কি হইতো? সাপের বিষ আর উপরে উঠতো না। বাট আমরা যখন মৃত্যুঞ্জয় মারা যায় তখন কিন্তু দেখেছিলাম যে সাপের মন্ত্র পাঠ করলেও আসলে কোনো লাভ কিন্তু আসলে হয় না। মৃত্যুঞ্জয় কিন্তু তার পিতা মাতার দেওয়া যে নাম, সেই নামকে ব্যর্থ করে সে মারা গেল। সে কি করতে পারে নাই? সে মৃত্যুকে কিন্তু জয় করতে পারে নাই। পরবর্তী প্রশ্ন দেখো, বিপদে মাসি পিসি বুকে নতুন জোর পায়। বিপদে মাসি পিসি বুকে নতুন জোর পায়। কিভাবে জোর পায়? কেন জোর পায়? কারণ তাদের হাতে কি ছিল? দাবটি, নাকি রাত শেষ হয়ে ভোর হচ্ছিল তখন এজন্য, নাকি থানার দারোগা হাজির হয়েছিল এজন্য, নাকি পাড়ার অনেক লোক ছুটে এসেছিল এজন্য? মাসি পিসি বুকে অনেক জোর পায় কখন? দেখি উত্তর করো। দেখি কে কি উত্তর করতেছ। আমাদের কিন্তু এখন 25 নম্বর প্রশ্ন। আমরা টোটাল 160টার মতো প্রশ্ন দেখবো ইনশাল্লাহ। 160টারও বেশি প্রশ্ন দেখার ইচ্ছা আমাদের আছে, এখন দেখা যাক। হ্যাঁ, 25-এর ঘ উত্তর দিয়েছে অনেকেই। গুড, এই তো।
বিপদে মাসি পিসি বুকে নতুন জোর পায় কখন? যখন দেখে যে তারা পাড়ার অনেক লোককে যখন ডাকতেছিল, ওই যে জন্নিদন বিপিন যাদেরকে যখন ডাকছিল আর কি, তখন কিন্তু যারা যখন সবাই ছুটে আসলো তখন কিন্তু মাসি পিসি একটা জোর পাচ্ছে, কারণ কি তাদের পাশে তখন অন্য মানুষও আছে। 26 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পের রচয়িতার নাম কি? খুবই সহজ একটা প্রশ্ন। হাসান আজিজুল হক, আল মাহমুদ, সেলিনা হোসেন, আখতারুজ্জামান ইলিয়াস। কে লিখেছেন রেইনকোট গল্প? লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। বেমক্কা বলতে কি বোঝায়? নিয়ন্ত্রিত, অসঙ্গত, অসতর্ক, অসমর্থ। প্রশ্নটা এটাও কি থেকে নেওয়া হয়েছে? শব্দ অর্থ থেকে। উত্তর করো। বেমক্কা শব্দের অর্থ কি? বেমক্কা কি কি হবে? ক খ গ ঘ কোনটা হবে? দেখি উত্তর করো। কোনটা উত্তর হবে? 26-এ ডি উত্তর দিয়েছে অনেকেই। 27-এর উত্তর করো। আমরা তো 27-এ চলে আসছি। আমরা 27-এ চলে আসছি। অসঙ্গত হবে। যারা অন্যটা উত্তর দিচ্ছে তারা ভুল হচ্ছে। বেমক্কা বলতে বোঝায় অসঙ্গত। কি বোঝায়? অসঙ্গত। অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার পেশা কি ছিল? একদম প্রথমে আমি ব্যাখ্যায় দেখিয়ে এসেছি। তার বাবার পেশা কি ছিল? ডাক্তারি। কি ছিল ডাক্তারি? আর ওকালতি কি ছিল? ওকালতি ছিল অনুপমের বাবার পেশা। কার ছিল? অনুপমের বাবার পেশা ছিল। অনুপমের বাবার পেশা ছিল ওকালতি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি? প্রাগৈতিহাসিক, সরীসৃপ, অতসী মামি, টিকটিকি। এই সবগুলো গল্প পড়েছো তোমরা কেউ? এই সবগুলো গল্প আমাদের বাংলা বিভাগে আসলে পাঠ্য, সবগুলো গল্পই পড়তে হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প আসলে কোনটা? প্রথম গল্প কোনটা বলো তো? প্রথম গল্প কোনটা? উত্তর করো দেখি। কে কি উত্তর করতেছো দেখি। অনুপমের 27-এর বি। আমরা এখন কত নাম্বারে আছি? 29 নাম্বারে আছি আমরা। 29-এর গ উত্তর দিয়েছে মিরাজুল। গুড। কি ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প ছিল কি? অতসী মামি। কি ছিল? অতসী মামি। 30 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায় ছিল? বরিশাল, যশোর, বিক্রমপুর, টাঙ্গাইল। মানিক বন্দ্যোপাধ্যায় থেকে প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ছিল কোথায়? বিক্রমপুরে। কোথায় ছিল? বিক্রমপুরে। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? পাঠ পরিচিতিতে পাবা তোমরা। পাঠ পরিচিতি যদি পড়ো, পাঠ পরিচিতিতে সুন্দর করে দেওয়া আছে। পাঠ পরিচিতিতে রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? আত্মরক্ষা, নিরাপদ আবরণ, বৃষ্টি থেকে বাঁচার জামা, নাকি উষ্ণতা, সাহস, দেশপ্রেম? কি? উষ্ণতা, সাহস, দেশপ্রেম। রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? ভূগোল, পদার্থ, আরবি, কেমিস্ট্রি। কি ছিল? কেমিস্ট্রি, যেটা একটু আগেই বললাম, কেমিস্ট্রি। এখন প্রশ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে বলবা যে ভূগোলের শিক্ষক কে ছিলেন, আর উর্দুর কে ছিলেন। এই দুইটা হচ্ছে এখন প্রশ্ন। দ্রুত উত্তর করো দেখি কে কি উত্তর করতেছে। এর পাশাপাশি আরো একটা বলবা যে প্রিন্সিপালের নাম কি ছিল? প্রিন্সিপালের নাম কি ছিল? তার পিয়নের নাম কি ছিল? এই উত্তরগুলো দিবা। দ্রুত দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো দেখি মনে আছে কিনা। দ্রুত উত্তর করো। একটু উত্তর করো। তোমরা তো পড়েছো এই জিনিসগুলো, এগুলো তো পারা উচিত। দেখো একদম প্রথমেই দেওয়া আছে আব্দুল সাত্তার মৃধা। ভূগোল কি? আব্দুল সাত্তার মৃধা। আব্দুল সাত্তার মৃধা। আর উদ্দুর কে? আকবর সাজিদ। উদ্দুর কে ছিল? আকবর সাজিদ। প্রিন্সিপাল কে ছিল? আফাজ আহমেদ। আফাজ আহমেদ। আর পিয়ন কে ছিল? ইসাক। ইসাক কি করেছেন? এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছেন। এপ্রিলের শুরু থেকে কি করেছে? বাংলা বলা বাদ দিয়ে উর্দু বলা শুরু করে দিয়েছেন। ওকে। আর এই আফাজ আহমেদ কি বলেছিলেন? যে শহীদ মিনার হচ্ছে কি? পাকিস্তানের শরীরের কাঁটা। শহীদ মিনার, শহীদ মিনার পাকিস্তানের শরীরের কাটা। ওকে। পরবর্তী প্রশ্নে যাই। সে সম্পদও অকিঞ্চিৎকর নয়। বিলাসী গল্পে স্বীকৃত এই সম্পদ কি? প্রকাণ্ড আম বাগান, হৃদয় জয়ের আনন্দ, বিশরীর আজ্ঞা,
বিলাসীর সেবা যত্ন। আম বাগানের কথা যেহেতু আছে একবার বলি যে মৃত্যুঞ্জয়ের কত বিঘার আম বাগান ছিল? 20-25 বিঘার আম বাগান ছিল। কিন্তু কত বিঘার? 20-25 বিঘার আম বাগান ছিল, আম বাগান। বাট এখানে কোন সম্পদকে অকিঞ্চিতকর নয় বলা হয়েছে? কোন সম্পদকে? বিশ্বরীর আজ্ঞা, বিলাসীর সেবা সেবা যত্ন, নাকি হৃদয় জয়ের আনন্দ? কোনটাকে? হৃদয় জয়ের আনন্দ। অর্থাৎ বিলাসী মৃত্যুঞ্জয় দুইজন হয়তো তুচ্ছ হইতে পারে, বাট মৃত্যুঞ্জয়ের হৃদয় যে জয় করেছে বিলাসী, এই জিনিসটা কি কোনো তুচ্ছ কোনো বিষয় না। গুড। পরবর্তী প্রশ্ন দেখো, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত উক্তিটি কার? সৈয়দ মুস্তফা আলী, প্রমথ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মীর মোশাররফ হোসেন। খুব মানে পরিচিত উক্তি, তোমাদের সবার পারা উচিত। আমাদের ক্লাসে এখনো মোটামুটি 77 জন শিক্ষার্থী আছো, দেখি শেষ পর্যন্ত কয়জন থাকো। ক্লাসগুলো অনেকেই বলে রাতে নেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় যে না, সকালে থাক, রাতে ক্লাস নেওয়াটা, অনেকেই রাতে আগে আগে ঘুমায় যায়। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, কে বলেছেন বলো তো? এটার উত্তর তো কেউ দিচ্ছ না। 37 নম্বরের উত্তর পাইলাম না এখনো। 37 নম্বরের তো কোনো উত্তর নাই, 37 নম্বরের তো কেউই উত্তর দেয় না। এটা তো খুবই পপুলার উক্তি, তো পারা উচিত। চৌত্রিশের পরে আর কোনো উত্তর পাচ্ছি না কমেন্টে। এই তোমরা 37-এর উত্তর দাও না কেন? এই যে রোমান উত্তর দিয়েছ, রোমান উত্তর দিয়েছ, গুড। কে বলেছেন সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত? কে বলেছেন? প্রমথ চৌধুরী। কে বলেছেন? প্রমথ চৌধুরী। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? উপন্যাস নয় কোনটা বলো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় কোনটা? দ্রুত উত্তর করো। এটা কি 34 হওয়ার কথা? হ্যাঁ 34। হ্যাঁ স্যার 34 চলছে। এই ঠিক আছে 34ই চলতেছে, 34ই চলতেছে। আমি ভুল বলে ফেলছি, 34ই চলতেছে, 34ই তো লেখা। এবার 35, এবার হচ্ছে 35। চেঞ্জ হয়ে গেল নাকি? আচ্ছা, আমরা এখানে ছিলাম, 35-এ ছিলাম। আমরা কোথায় ছিলাম? 35-এ ছিলাম। উত্তর করো। আমরা কিন্তু অলরেডি 34টা প্রশ্ন দেখে ফেলেছি, আর কিন্তু আমাদের বেশি বাকি নাই। কবি ও লেখক পরিচিতি থেকে প্রতিবারই অনেকগুলো প্রশ্ন এসেছে, প্রতিবারই। অর্থাৎ কবি লেখক পরিচিতি কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। ওকে, কবি ও লেখক পরিচিতি ভালো করে পড়তে হবে। নৌকাডুবি, সাধারণ বাঙালি। দেখো, কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়? আমি রিসেন্ট নৌকাডুবি নিয়ে একটা ভিডিও বানাইতে চাইছিলাম, যদিও সময় হয় নাই। দেখো, পল্লী সমাজ লিখেছেন, দেনা পাওনা লিখেছেন, গৃহদাহ লিখেছেন, কিন্তু নৌকাডুবি কে লিখেছেন? রবীন্দ্রনাথ। কে লিখেছেন? রবীন্দ্রনাথ। খুব সংক্ষেপে 2 মিনিটে একটা কাহিনী বলবো নৌকাডুবি সম্পর্কে, বুঝছো? খুব অল্পতে। মনে করো মিস্টার এক্স, ওকে, মিস্টার এক্স, তার বিয়ে ঠিক হয়েছে মিস্টার ওয়ের সাথে, ওকে, কিন্তু আবার প্রথম থেকে বলি, দেখো, মিস্টার এক্স সে ভালোবাসতো মনে করো ওয়াইকে, ওকে। এখন এক্স এর বিয়ে ঠিক হয়েছে, জেড এর সাথে। কার সাথে?
সে ভালোবাসতো অয় নামের কোনো ব্যক্তিকে, বাট তার বিয়ে ঠিক হয়েছে জেড এর সাথে। এখন এই জেড হচ্ছে আবার বিধবার মেয়ে। এখন বিধবার মেয়ে হইলে কি হয়েছে, এই এক্স আর ওই বিধবার কান্না থামাইতে পারে না, বাধ্য হয়ে এই জেডকে বিয়ে করছে। এখন এই জেডকে বিয়ে করে যখন যাচ্ছিল, ওই দিনে যাওয়ার পথে মানে নদী পথে যখন যাচ্ছিল তখন হচ্ছে ঝড় হয়েছে। ঝড় হওয়ার কারণে কি হয়েছে, নৌকা ডুবি হয়েছে। কি হয়েছে, নৌকা ডুবি। এখন নৌকা ডুবি হইলে এই জেড তো নৌকা ডুবিতে মারা গেছে, এই জেড কি মারা গেছে। কিন্তু জেড মারা গেলেও মিস্টার এক্স এটা বুঝতে পারে নাই। সে ভুলে অন্য একটা মেয়েকে তার বউ মনে করে নিয়ে গেছে। সে মনে করো মিস্টার এ, ওকে। এখন তাকে তুলে মানে তাকে তো সে বাড়ি নিয়ে গেল মিস্টার এক্স, সেই তার সাথে সংসার করতেছে, বাট সে কিন্তু আসলে তার বউ না, তার বউ কিন্তু অলরেডি নৌকা ডুবিতে মারা গেছে। এখন যখন তার সংসার চলতেছে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সে তার নাম ভুল বলতেছে, মানে মিস্টার এক্স তার নাম ভুল বলতেছে, এ আবার এক্স এর পরিচয় ভুল বলতেছে, কারণ দুইজন তো আসলে কেউ কাউকে মানে তাদের পরিচয়ের সাথে কোনোভাবে মিলতেছে না। এক সময় গিয়ে তারা দুইজনই বুঝতে পারলো যে সে আসলে ভুল ক্রমে একজন আর একজনের বাসায় আসলে চলে আসছে, মানে তারা আসলেই স্বামী স্ত্রী না। তখন একদিন রাগের দুঃখে মিস্টার এ চলে গেল, মানে তার যে বউ সে চলে গেল এখান থেকে। আবার এই এক্স হচ্ছে তার স্বামীকে পাওয়ার জন্য, অর্থাৎ এর স্বামীকে পাওয়ার জন্য একটা চিঠি লিখলো। ফাইনালি সেও তার স্বামীকে পেয়ে গেল। আবার এই এক্স এর মিলন হলো ওয়াই এর সাথে, যদিও তাদের বিয়ে হয় না, এর মধ্যে আরো অনেক চরিত্র আছে। এটাই হচ্ছে মোটামুটি হচ্ছে ইসের কাহিনী আর কি, নৌকা ডুবির কাহিনী, বুঝছো? হ্যাঁ, নৌকা ডুবির কাহিনী। একদিন নৌকা ডুবি নিয়ে কথা বলবো। মানে ইয়ে হচ্ছে মানে একটা বোকাশোকা, মানে তৎকালীন সময়ে তোমরা জানো কিনা জানি না, তৎকালীন সময়ে স্বামীর নাম বলা যাইতো না। সমস্যাটা যেখানে বাধে, স্বামীর নাম উচ্চারণ করা যাইতো না। এখন সে তো কোনোভাবেই আসলে স্বামীর নাম উচ্চারণ করবে না, আবার সে লিখতেও ঠিকভাবে পারতো না। সে অনেক কষ্টে যদিও ফাইনালি লিখে। এর মধ্যে আরো অনেক কাহিনী আছে, একদিন সময় পেলে ইনশাল্লাহ বলবো। নৌকা ডুবি খুব সুন্দর একটা উপন্যাস, তোমরা যদি সময় পাও কোনোদিন অবশ্যই তোমরা নৌকা ডুবি উপন্যাস এবং শেষের কবিতা উপন্যাস পড়বা, বুঝছো? নৌকা ডুবি উপন্যাস এবং শেষের কবিতা, এই দুইটা উপন্যাসই তোমরা পড়বা, খুব সুন্দর উপন্যাস। রবীন্দ্রনাথের উপন্যাস মানে আগুন, ভালো লাগবে। যাই হোক, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের কত বিঘার বাগান ছিল বা জমি ছিল একটু আগে দেখেছি। কত বিঘার ছিল? 20-25 বিঘার। কত বিঘার ছিল? 20-25 বিঘার। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের কত বিঘার জমি ছিল? 20-25 বিঘার জমি ছিল। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? কত বছর? 12, 13, 15, 17, মাত্র 15 বছর বয়সে। কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে। কোন কাব্য প্রকাশিত হয় বলো তো? বনফুল। বনফুল কাব্য প্রকাশিত হয়। কোনটা? বনফুল। আর সে নোবেল পুরস্কার পায় কিন্তু গীতাঞ্জলির অনুবাদের জন্য। এটা কত সালে নোবেল পুরস্কার পায়? 1913-তে নোবেল পুরস্কার পায় কিন্তু, এটা মনে রাখো। কোন উপন্যাসে ফুটবল খেলার কথা আছে? দেখি। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নটা এসেছে। হ্যাঁ, একজন বলছে, মানে লামিয়া বলছে ভাইয়ার তো সব পড়া শেষ তার এমনে না, পরীক্ষায় পাশ করার জন্য পড়া লাগে। মিজান লিখেছে রবীন্দ্রনাথ সবসময় উল্টাপাল্টা উপন্যাস লিখে। তুমি আসলে রবীন্দ্রনাথের উপন্যাস কিছুই পড়ো নাই। কমেন্ট দেখে তো আমার বাঙালি মুসলমান মনে হইতেছে, বুঝছো? উপন্যাস পড়িও রবীন্দ্রনাথের উপন্যাস পড়লে তুমি ফিল করতে পারবা, বুঝছো? রবীন্দ্রনাথের উপন্যাস পড়লে তুমি ফিল করতে পারবা। আচ্ছা, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে মানে নাম্বার বাদ পড়ে গেছে। 34, এটা 37, আর এটা হচ্ছে 38। কোন উপন্যাসে ফুটবল খেলার কথা আছে? ফুটবল খেলার কথা আছে শ্রীকান্ত উপন্যাসে। কোন উপন্যাসে? শ্রীকান্ত। এবার হচ্ছে 39। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? চায়ের দোকান কোথায় অবস্থিত? পুলের কাছে, গঞ্জের বাজারে, খালের ধারে, নাকি কাছারি বাড়িতে? কোথায় আছে? মাসি পিসি উপন্যাসে চায়ের দোকান কোথায় আছে? পুলের কাছে। এই চায়ের দোকানের প্রসঙ্গ কেন আসছিল? ওই যোগু যে ভালো হয়ে গেছে, যোগু যে এখন আর কি নেশা পানি করে না, এটা প্রমাণ করার জন্যই কি মানে তার বন্ধু কৈলেশ কিন্তু বলেছিল এই চায়ের দোকানের কথা। কৈলাস বা কৈলেশ যেটাই বলে, এই কৈলেশে কিন্তু বলেছিল যে মাসি পিসি যাক না চায়ের দোকানে, পুলের কাছেই তো দোকান, দোকান থেকে গিয়ে শুনে আসুক, শুনে আসলেই তো হয় যে কৈলেশ এখন আর নেশাপানি করে না। 40 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধ অনুযায়ী কিভাবে আমাদের আত্মনির্ভরতা আসে? আত্মনির্ভরতা কিভাবে আসে? আত্মাকে চেনার ফলে, সমাজ বন্ধনের মাধ্যমে, আত্মসত্তা উপলব্ধির ফলে, আদর্শ অনুসরণের মাধ্যমে। খুবই সহজ প্রশ্ন। আমাদের আত্মনির্ভরতা কিভাবে আসে? আমরা যখন কি আত্মাকে চিনতে পারবো, আমরা যখন কি করতে পারবো? আত্মাকে চিনতে পারবো। আত্মাকে চিনতে পারলেই কি হবে? আত্মনির্ভরতা আসে। আর এই আমার পথ কে লিখেছেন বলতো?
কাজী নজরুল ইসলাম। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। আর এটা কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। উক্তিটি কোন লেখকের? এবছর পরীক্ষায় এসেছে, এটা 26-এর সিলেবাসের একটা প্রশ্ন। এটা 26-এর সিলেবাসের একটা প্রশ্ন। 26-এর সিলেবাসের কোন প্রবন্ধ এটা? সাহিত্যে খেলা। সাহিত্যে খেলা প্রবন্ধ থেকে এই প্রশ্নটা এসেছে। খুবই সহজ প্রশ্ন কিন্তু এসেছে, বাট যেহেতু তোমরা অনেকেই পড়ো না এই জিনিসগুলা, তোমাদের জন্য মনে করো একটু কঠিন মনে হইতে পারে। যারা পড়ো নাই কোনোদিন তাদের কাছে আসলে কঠিন মনে হইতে পারে। আর সাহিত্যে খেলা কেউ একবার রিডিং পড়লে তো তোমার এই জিনিসটা পড়া হয়ে যাবে। বলো, এই সাহিত্যে খেলা কে লিখেছেন? প্রমোদ চৌধুরী। আর এটা কে বলেছেন? এটা প্রমোদ চৌধুরী বলেছেন। ফুল সিলেবাস বা 26-এর সিলেবাসের গুলো একবার হলেও রিডিং পড়তে হবে। বাদনহারা কোন ধরনের সাহিত্যকর্ম? গল্প, কবিতা, নাটক, উপন্যাস। এটা কি? নজরুলের উপন্যাস কোনগুলো বলো তো? নজরুলের উপন্যাস মনে করার চেষ্টা করো। নজরুলের উপন্যাস কোনগুলো? একবারেই যেন মাথায় আসে। বাদনহারা কোন ধরনের? বাদনহারা কোন ধরনের বলো? ও এখানে নাম্বার দেইনি, এখানে হচ্ছে 42 নাম্বার। পিডিএফ তো দিয়ে দিব সবুজ। ক্লাস না করতে পারলেও তো সমস্যা নেই, ক্লাস তো লাইভ থাকবে। লাইভ 1 মাস থাকবে। লাইভ 1 মাস থাকবে। আর ডিসিউ এর পরীক্ষার তো 1 মাস বাকি নাই, লাইভ তো থাকতেছে। লাইভ তো নষ্ট হয়ে যাচ্ছে না। পরবর্তীটা দেখো। আমার পথ প্রবন্ধে প্রবন্ধকার কোনটাকে দম্ভ বলতে রাজি না? দম্ভ বলতে রাজি না। উত্তর করো, উত্তর করো। যারা এখন ক্লাস করতে পারতেছে না সমস্যা নাই তো, যারা এখন ক্লাস না করতে পারো কোনো সমস্যা নাই, তুমি তো ক্লাস রেকর্ডেড দেখতে পারবা। আর স্লাইডটা আমি সবাইকে দিব, স্লাইড নিয়ে কোনো প্যারা নাই, স্লাইডের কথা তুমি বলেছি, স্লাইড সবাই পাবা। স্লাইডটা একবার হইলো রিডিং পড়ো। এখানে কি দাগ নাম্বার দিই নাই? 43। দাগ নাম্বারগুলো দেওয়া থাকলে সুবিধা হয়তো উত্তর দিতে। 43, এটা হচ্ছে 43। 43 নম্বর প্রশ্ন আছি আমরা। এখনো প্রায় 120টার মতো প্রশ্ন আমাদের বাকি আছে। এখনো কি প্রায় 120টার মতো প্রশ্ন আমাদের বাকি আছে। বলো, প্রবন্ধকার কোনটাকে দম্ভ বলতে রাজি না? হ্যাঁ, প্রশ্ন নাম্বার দিয়ে দিয়েছি, প্রশ্ন নাম্বার দিয়ে নিয়েছি। 43-এর অনেকে উত্তর দিয়েছ গ, কেউ উত্তর দিয়েছ খ, কেউ দিয়েছ সি, আবার কেউ দিয়েছ কোনটা? কেউ দিয়েছ খ। এখনো পর্যন্ত আমি তো আশানুরূপ উত্তর পাচ্ছি না। আচ্ছা, 43-এর উত্তরটা আবার দাও তো। কেউই তো আশানুরূপ উত্তর দিতে পারলা না, সবাই তো উল্টা উল্টা উত্তর দিয়ে ফেলতেছ দেখতেছি এখানে। আমার পথ কি তোমরা অনেকদিন পড়ো না? আমার পথ তো পড়তে হবে, আমার পথ তো পড়তে হবে। দেখো, প্রবন্ধকার কোনটাকে দম্ভ বলতে রাজি না? তিনি নিজেকে চেনা, এটাকে তিনি দম্ভ বলতে রাজি না। কোনটাকে? নিজেকে চেনাকে তিনি কি করতে রাজি না? দম্ভ বলতে রাজি না। সাহিত্যে খেলা প্রবন্ধে পড়বার ও বুঝবার বিষয় কোনটা? এই প্রশ্নটা আমার এখনো মনে আছে, যেবার খুবিতে এসেছে খুব সম্ভবত, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নটা এসেছে। সাহিত্যে খেলা প্রবন্ধে পড়বার ও বুঝবার বিষয় কোনটা? কাব্য, প্রবন্ধ, ছড়া, নাটক। কোনটা? কাব্য হচ্ছে কি? পড়বার ও বুঝবার বিষয়। 43, এটা হচ্ছে 44, এটা হচ্ছে 45। সাহিত্যের উদ্দেশ্য কোনটি? এটা হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। নব্য লেখক আমি একদম প্রথমেই বলেছি, তখনই আমি বলেছিলাম যে সাহিত্যের উদ্দেশ্য কি? সত্য ধর্ম। সত্য ধর্মই কি সাহিত্যের উদ্দেশ্য? সাহিত্যের উদ্দেশ্য কোনটা? সত্যই ধর্ম। সত্য ধর্মই কি সাহিত্যের উদ্দেশ্য। এটা কত ছিল? 45, 46। বলো, নীল লোহিত কাল লেখা বই। উত্তর করো দেখি, উত্তর করো। তোমরা দাগ নাম্বার সহ উত্তর করবা, দাগ নাম্বার আমি লিখে দিয়েছি। দাগ নাম্বার সহ উত্তর করলে বুঝতে সুবিধা হয়, না হলে কোন নাম্বারে প্রশ্ন উত্তর করতেছ তা না তুমি বুঝতে পারো না আমি বুঝতে পারি। বলো, দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো।
খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। কবি ও লেখক পরিচিতি থেকে এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে, সকল প্রশ্নই আমরা এখানে নিয়েছি, কোনো প্রশ্নই আসলে বাদ নাই। এই সেশনে এসেছে এমন কোনো প্রশ্ন এখানে বাদ নাই, প্রত্যেকটা প্রশ্নই এখানে আছে। কার কার লেখা বলো তো? কেউ খ বলেছ, কেউ ঘ বলেছ। খ আর ঘ এর মধ্যেই মানে খ অনেকেই বলেছ, বাট উত্তর পাই নাই। দেখছো, এবছরই আসা প্রশ্ন, এবছর পরীক্ষায় আসছে। তো তোমরা যখন কোনো পরীক্ষা দিয়ে আসবা, পরীক্ষা মনে করে একটা প্রশ্ন আসছে, তো তুমি জিনিসটা না পারলে তুমি জেনে নিবা না, কারণ তোমার তো এখনো পরীক্ষা আছেই বেশ কিছু। তো অবশ্যই তো তোমাকে দেখতে হবে নীললোহিত কার লেখা, এটা কে লিখেছেন? প্রমোদ চৌধুরী। কে লিখেছেন? প্রমোদ চৌধুরী। অনেকে আবুল ফজল বলতেছে, আবুল ফজল কোনগুলো লিখছেন? আবুল ফজল লিখছেন চৌচির, রাঙা প্রভাত, রাঙা প্রভাত, এর পাশাপাশি লিখেছেন একুশের দিনলিপি, একুশের দিনলিপি, এই জিনিসগুলো সে লিখেছেন। মানবতন্ত্র লিখেছেন, মানবতন্ত্র লিখেছেন, যে মানবতন্ত্র থেকে মানব কল্যাণ নেওয়া হয়েছে, মানব কল্যাণ নেওয়া হয়েছে, কিন্তু উনি তো আর এই নীল লোহিত লেখা নাই। এটা কে লিখেছেন? প্রমোদ চৌধুরী। সবুজ পত্র পত্রিকাটির প্রকাশকাল কত? 1913, 1914, 1915, 1916। এই সেম প্রশ্ন, এই সেম প্রশ্ন এবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2 বার এসেছে। এই একই প্রশ্ন 2 বার এসেছে এই বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, যে সবুজ পত্র পত্রিকাটির প্রকাশ সাল কত, কত সালে প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকা? দেখি, সবুজ পত্র পত্রিকার প্রকাশ সাল কত? সবুজ পত্র পত্রিকার প্রকাশ সাল কত? সবুজ পত্র পত্রিকার প্রকাশ সাল হচ্ছে 1914। এটা মুখস্থ করে ফেলতে হবে। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি কে রচনা করেন? এটা কত? 48। সংস্কৃতির ভাঙা সেতু, সংস্কৃতির ভাঙা সেতু আব্দুল হক, কাজী মোতাহার হোসেন, মোতাহের হোসেন চৌধুরী, আখতারুজ্জামান ইলিয়াস। দেখি উত্তর করো, উত্তর করো। দাগ নাম্বার উল্লেখপূর্বক উত্তর করো, দাগ নাম্বার দিয়ে উত্তর করবা, দাগ নম্বর দিয়ে উত্তর করবা, দাগ নম্বর দিয়ে উত্তর করবা। সংস্কৃতির ভাঙা সেতু কে লিখেছেন? পারা উচিত, সবারই পারা উচিত। তাও দেখবা তোমরা অনেকেই ভুল করতেছো। এটা খুবই সহজ, এটা খুবই সহজ, এটা বেশ কয়েকবার আসছে পরীক্ষায়, বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই একই প্রশ্ন, হুবহু এই একই প্রশ্ন এসেছে। সংস্কৃতির ভাঙা সেতু গদ লিখেছ, কেউ আবার খ লিখেছ, খ লিখেছ, গ লিখেছ, 2 টাইপের প্রশ্নই আমরা পেয়েছি। সংস্কৃতির ভাঙা সেতু লিখেছেন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙা সেতু লিখেছেন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। যারা গ বলেছ হয় নাই, যারা গ বলেছ উত্তর তো হয় নাই, কিছু বলার নাই তোমাদের এখন আর। সংস্কৃতির ভাঙা সেতু লিখেছেন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। এটা হচ্ছে 49 নম্বর প্রশ্ন। বলো, রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে তুচ্ছাতে কাদেরকে বোঝানো হয়েছে? দেখো, মিসক্রিয়েন্ট শব্দের আসল অর্থ হচ্ছে দুষ্কৃতকারী। কি? দুষ্কৃতকারী। দুষ্কৃতকারী বলতে কি? দুষ্কৃতকারী বলতে কি? খুবই মানে খারাপ ব্যক্তি বর্গ, যারা কি করতেছে, যারা হচ্ছে মানে মানুষকে হত্যা করতেছে নির্বিচারে, এমন মানুষজনকে। বাট রেইনকোট গল্পে এই মিসক্রিয়েন্ট শব্দটা কি পাকিস্তানি মিলিটারিদেরকে বুঝাইছে, মুক্তিবাহিনীকে, সাধারণ বাঙালিকে, নাকি রাজাকারকে বুঝাইছে? কি মুক্তিবাহিনীকে। রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে মুক্তিবাহিনীকে বুঝাইছে। 50 নম্বর প্রশ্ন, নজরুলের মতে দেশের জন্য যা কিছু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন? প্রশ্নটা নেওয়া হয়েছে আমার পথ থেকে, আমার পথ থেকে নেওয়া হয়েছে, আমার পথ। নজরুলের মতে দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে প্রয়োজন মানব ধর্ম, একজন পথ প্রদর্শক, সত্যের ঝান্ডা, আগুনের সমর্জনা। নজরুলের জন্য যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে প্রয়োজন আগুনের সমর্জনা। আগুনের সমর্জনা অর্থ কি? ঘষে মেজে পরিষ্কার করা। অর্থাৎ এই শব্দের অর্থ থেকেও কিন্তু প্রশ্ন এসেছে একবার, ঘষে মেজে পরিষ্কার, পরিষ্কার করা। অর্থাৎ সমাজের যত বিদ্যমান কুসংস্কার, যত বিদ্যমান কুপ্রথা, এই জিনিসগুলোকে দূর করবে। 51 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম বাক শক্তি হারান কত বছর বয়সে? 40, 41, 42, 43। দেখি কয়জন উত্তর করতেছ, কয়জন উত্তর করতেছ দেখি। হ্যাঁ 50। এটা তো 51 নম্বর, 51 নম্বর উত্তর বলো, 51 নম্বর উত্তর বলো, দ্রুত উত্তর করো। এখনো 100+ প্রশ্ন আমাদের বাকি আছে, এখনো 100+ প্রশ্ন বাকি আছে আমাদের।
কত বছর বয়সে, বছর বলেছে কিন্তু কত বছর বয়সে বলো তো? 51 ঘ, ডি। গুড, এই তো অনেকে উত্তর দিয়েছো, অনেকে উত্তর দিয়েছো। কত বছর বয়সে বাকশক্তি হারান? মাত্র 43 বছর বয়সে। কত বছর বয়সে? 43 বছর বয়সে। 52 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। প্রথম কাব্যগ্রন্থ কি? বনফুল। 53 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মতে কোনটি মিথ্যা বিনয়ের চেয়ে ভালো? আত্মনির্ভরতা, অহংকারের পুরুষ, সাহস, স্বীকারোক্তি, রাজভয়। তিনি কি বলেছেন? অহংকারের পৌরষ কি মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অহংকারের পৌরষ কি? অহংকারের পৌরষ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। 54 নম্বর প্রশ্ন, আপনার সত্যকে পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা কি? মিথ্যা নয়, অবিনয় নয়, অপুরুষ নয়, দম্ভ নয়। আপনার সত্যকে আপনার পথ প্রদর্শক বলে জানা, এটা কি? এটা কি কি নয় বলো তো দেখি, কয়জন উত্তর দিচ্ছ? 53 উত্তর দিয়েছ, গুড। এটা তো আমরা 54তে চলে এসেছি। চলো, তাছাড়া লাইভের কমেন্টটা একটু স্লো আসে আর কি, বুঝছো? লাইভে একটু কয়েক সেকেন্ড দেরি করে আসে, লাইভের কমেন্টটা দেখবা যে একটু দেরি হয়। আপনার সত্যকে পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা কি বলো? এটা কি? এটা কি নয়? উত্তর করো। আমার পদ থেকে প্রশ্ন এসেছে গত বছর, আমার পদ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমার পদ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। এই সেম প্রশ্ন কিন্তু আমরা একটু আগে সমাধান করেছি, তাও অনেকেই দেখবা উত্তর করতে পারতেছে না। 53, 54 একজন উত্তর করেছ, রোমা উত্তর করেছ, লামিয়া উত্তর করেছ, গুড। এটা কি? কি নয়? এটা হচ্ছে কি? দম্ভ নয়। এটা কি? এটা হচ্ছে দম্ভ নয়। রেইনকোট গল্পটি 55, রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জাল স্বপ্ন, স্বপ্নের জাল, দোজখের ওম, দুধ ভাতে উৎপাত, অন্যখার অনুসার। আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ যেটা, সর্বশেষ কোনটা সেটা বলো তো? এই যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। 56, বিলাসী গল্পে ফার্স্ট ক্লাস বলতে কি বোঝানো হয়েছে? প্রথম শ্রেণী, উন্নত শ্রেণী, উচ্চগত্য, দশম শ্রেণী। দেখো, ফার্স্ট ক্লাস হচ্ছে দশম শ্রেণী। ফার্স্ট ক্লাস কি? দশম শ্রেণী। সেকেন্ড ক্লাস কি? সেকেন্ড ক্লাস কি? নবম শ্রেণী। থার্ড ক্লাস কি? থার্ড ক্লাস কি? অষ্টম শ্রেণী। থার্ড ক্লাস কি? অষ্টম শ্রেণী। আর যদি ফোর্থ থাকে, ফোর্থ থাকলে কি? সপ্তম শ্রেণী। তাহলে ফার্স্ট ক্লাস বলতে কি? দশম শ্রেণী। 57 নম্বর প্রশ্ন, বাংলা শব্দতত্ত্ব গ্রন্থটির রচয়িতাকে? বাংলা শব্দতত্ত্ব কে লিখেছেন? রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা শব্দতত্ত্ব লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 58 নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পে ফলের মতো গুটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিষ্ফল জীবন, পরিপূর্ণ জীবন, সমৃদ্ধ জীবন নাকি সফল জীবন? অপরিচিতা গল্পে ফলের মতো গুটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিষ্ফল জীবন অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? নিষ্ফল জীবন। 59 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন পত্রিকাটি সম্পাদনা করেননি? বিজলি, লাঙল, নবযুগ, ধূমকেতু। এই তিনটা তিনি সম্পাদনা করেছিলেন, লাঙল, নবযুগ, ধূমকেতু, বাট এই বিজলি পত্রিকা তিনি সম্পাদনা করেননি। 60 নম্বর প্রশ্ন, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম উক্তিটি কোন রচনার অন্তর্ভুক্ত? আমার পথ, মানব কল্যাণ, আহ্বান, বিলাসী। আমার মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এটা কোথায় বা কোন রচনায় আছে? এটা হচ্ছে আমার পথে আছে। কোথায়? আমার পথ। 61 নম্বর প্রশ্ন, অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু জেলা আদালতের নালিশ করিয়া নাই, উপরের আদালতের হুকুমে। বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে, বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে, বলো। বিলাসী গল্পের এই প্রশ্নটার উত্তর করো, এই প্রশ্নটার উত্তর করো। এই প্রশ্নটার উত্তর কি হবে? দেখো, অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু জেলা আদালতের নালিশ করিয়া নেয়, উপরের আদালত। উপরের আদালতের হুকুম বলতে কি বোঝানো হয়েছে? উপরের আদালতের হুকুম বলতে স্রষ্টার নির্দেশে। কিসের নির্দেশে? স্রষ্টার নির্দেশে। এখন স্রষ্টার নির্দেশ মানে কি? যখন মৃত্যুঞ্জয় মারা গেল তখন তো আসলে কেউই ছিল না, আর মারা তো যায় মানুষ স্রষ্টার নির্দেশে। ও মারা গেলেই অটোমেটিক্যালি কি খোড়া কিন্তু বাগানের দখল পাইয়াছিল। তেনে কিসের দখলের কথা বলা হয়েছিল? মন্ত্রপুতে মাদুলির, সাপুরের মেয়ে বিলাসীর দখল না, এটা হচ্ছে আম কাঁঠালের বাগানের দখলের কথা বলছে। আম কাঁঠালের বাগান দখল। গন্ডুর শব্দটি কোন রচনায় ব্যবহৃত হয়েছে? অপরিচিতা, বিলাসী, মানব কল্যাণ, মাসিক ঋষি। গন্ডুস অর্থ কি? এক কোষ জল। কি? এক কোষ জল। এটা কোথায় ব্যবহৃত হয়েছে বলো তো? এটা হচ্ছে অপরিচিতা। অপরিচিতা। এই গন্ডুর শব্দের অর্থ কি? এক কোষ জল। এইভাবে শব্দের অর্থ দেখা তোমরা পাবা। 63,
ঐক্যের মূল হলো সম্প্রীতি। তোমার পঠিত কোন রচনার মর্মবাণী এটা? মানব কল্যাণ, আমার পথ, সাম্যবাদী, রেইনকোট। ঐক্যের মূল হচ্ছে সম্প্রীতি, এটা হচ্ছে আমার পঠিত আমার পথ প্রবন্ধের মর্মবাণী। কি আমার পথ প্রবন্ধের মর্মবাণী। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, উক্তিটি কে করেছেন? উক্তিটি কাজী নজরুল ইসলাম। কোথায় করেছেন? আমার পথে। কোথায়? আমার পথে। 65 একটু ভালো করে লিখি। 65 কালের বিবর্তমানে আমরা এখন গোষ্ঠীবদ্ধ জীব নয়, বরং কি অনন্ত সম্ভাবনার জীব, মহৎ চিন্তার ফসল, বৃহত্তর মানবতার অংশ, অবহেলিত জীব শত। দেখো কালের বিবর্তমানে আমরা এখন মানে কোনো গোষ্ঠীবদ্ধ জীব নয়, আমরা এখন কি বৃহত্তর মানবতার অংশ। আমরা এখন কি বৃহত্তর মানবতার অংশ। 66 নম্বর প্রশ্ন, আহ্বান গল্পে তৃপ্তিরাজ গাছে কোন লতা ঝুলতেছিল? তেলাকুচ লতা, মাকল লতা, স্বর্ণলতা, মাধবলতা। দেখো তোমাদের কিন্তু এই প্রশ্ন এবছর এসেছে, এই প্রশ্ন কিন্তু এবছর পরীক্ষায় এসেছে, এই প্রশ্ন এবছর পরীক্ষায় এসেছে। এটা হচ্ছে 66 নাম্বার প্রশ্ন। 66 নাম্বার প্রশ্ন, ফুল সিলেবাসের মধ্যে ওইটা নেই, তাও কিন্তু এটা কিন্তু পরীক্ষায় এসেছে। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো পারতে হবে, অবশ্যই কিন্তু পারতে হবে এই প্রশ্নগুলো। অনেকেই উত্তর করতেছো, গুড। উত্তর করলে তুমি ভুল হোক, বাট তুমি উত্তর করো। যত উত্তর করবা, কোনো জিনিস একবার ভুল হলে দেখবা যে পরীক্ষার হলে ওই জিনিস তুমি আর ভুল করতেছো না, ওই জিনিস তোমার আসলে মানে কি বলা যায়, তোমার সঠিকভাবে হয়ে যাচ্ছে। আমাদের প্রায় 1 ঘন্টার মতো ক্লাস শেষ, এখনো 1 ঘন্টার মতো লাগবে মনে হচ্ছে। 66 অনেকেই বলেছো স্বর্ণলতা, ম্যাক্সিমাম স্বর্ণলতা বলেছো, কেউ কেউ বলেছো মাকাল লতা, কেউ কেউ বলেছো মাধবী লতা, কেউ বলো নাই। একজন উত্তর সঠিক দিয়েছো মোটামুটি বলা যায়, বাকিরা তো ম্যাক্সিমাম ভুল দিয়েছো। কোন লতা ঝুলতেছিল? মাকাল লতা হবে। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে মাকাল লতা। উত্তর হচ্ছে মাকাল লতা। কোন লতা ঝুলতেছিল? মাকাল লতা। ব্যক্তি মানুষের 67, ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া কোন দর্শনের মূল কথা? আধুনিকতাবাদ, ভাববাদ, অস্তিত্ববাদ, সাম্যবাদ। প্রশ্নটা নেওয়া হয়েছে মানব কল্যাণ থেকে। কি থেকে? মানব কল্যাণ, মানব কল্যাণ থেকে নেওয়া হয়েছে। ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া কোন দর্শনের মূল কথা? এটা হচ্ছে অস্তিত্ববাদের মূল কথা। এটা কি? অস্তিত্ববাদের মূল কথা। ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অনেকেই আন্দাজে উত্তর করো, দেখি কয়জন উত্তর সঠিক হয়, দেখি কে কি উত্তর করতেছে। উত্তর করো, 68 নাম্বারের উত্তর করো, 68 নাম্বারের উত্তর করো, কারণ এই প্রশ্ন তোমরা পড়ো নাই, কিন্তু এবছর ভর্তি পরীক্ষা এসেছে, এবছর ভর্তি পরীক্ষা এসেছে। দেখি উত্তর করো, উত্তর করো, দেখি কয়জন সঠিক উত্তর করতেছে। আন্দাজে মাঝে মাঝে কিছু প্রশ্ন এভাবে আসবে, তখন উত্তর করতে হবে। কিছু কিছু প্রশ্ন কিন্তু এমন থাকবে মাঝে মাঝে পরীক্ষার হলে, যে তুমি কোনোদিন পড়োও নাই, মানে দেখোই নাই, তুমি জানো না, কিন্তু তোমাকে উত্তর একটা দিয়ে দিতে হবে, তারপরে যা হয় আর কি পরের বিষয় সেটা। এখন বলো কোন 68 কি উত্তর হবে? 68, এই তো গ উত্তর পেয়েছি, খ উত্তর পেয়েছি, গুড। গই বেশি পাইলাম কিন্তু হয় নাই, উত্তর হবে খ, জন্মদিনে। কি? জন্মদিনে। 69, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, বিলাসী গল্পের এই বাক্য কোন ভাব প্রকাশ করেছে? ব্যঙ্গ, প্রশংসা, ক্ষোভ, নিন্দা। এখানে মূলত কি ব্যঙ্গ করা হয়েছে? কি করা হয়েছে? ব্যঙ্গ করা হয়েছে। 70, বিলাসী গল্পের লেখক সমাজের কোন চিত্রটি তুলে ধরেছেন? আধুনিক শিক্ষা ব্যবস্থা, ধনী গরিবের বৈষম্য, নারীর ক্ষমতায়ন, ধর্মীয় গোড়ামি ও কুসংস্কার। এই প্রবন্ধটা জুড়ে ধর্মীয় গোড়ামি ও কুসংস্কারই কিন্তু আসলে দেখানো হয়েছে। এই যে উঁচু জাত নিচু জাতের হাতে ভাত খাইতে পারবে না, ভাত খাইলে অন্ন পাপ, আর অন্ন পাপ হইলে সমাজচ্যুত করতে হবে, এই জিনিসগুলো কি একটা কুসংস্কার। 71 নম্বর প্রশ্ন, বন্ধু হরিশের কাছে মেয়ের কথা শুনে অনুপমের শরীর মন কেমন করে ওঠে? বকুল বনের নবপল্লব রাশির মতো, দক্ষিণা সমীরের ন্যায়, মাধবী কুড়ি ফোটার মতো, পুষ্পে ভরা সাক্ষীর মতো। বন্ধু হরিশের কাছে মেয়ের কথা শুনে অনুপমের মন শরীর কেমন করে ওঠে? বকুল বনের নবপল্লব রাশির মতো। 72 নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার নাম কি ছিল? শম্ভুনাথ সেন। রিপিটেড প্রশ্ন। 73 নম্বর প্রশ্ন, ইসলামের নবী বলেছেন উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। মানব কল্যাণ থেকে নেওয়া হয়েছে। মানব কল্যাণ প্রবন্ধের এই উক্তিটিতে নিচের হাত বলতে কি বোঝানো হয়েছে? নিচের হাত, একটা হচ্ছে উপরের হাত, একটা হচ্ছে কি উপরের হাত,
এই উপরের হাত বলতে দাতা, আর নিচের যে হাত, নিচের হাত বলতে গ্রহীতা। নিচের হাত বলতে কি? নিচের হাত বলতে গ্রহীতা। তাহলে নিচের হাত বলতে কি বোঝানো হয়েছে? গ্রহীতা। ৭৪ নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? পিতৃ আদেশ, লোকলজ্জা, ক্ষোভ, আত্মমর্যাদা। এখানে মূলত কি ছিল? তার আত্মমর্যাদা কাজ করছে। কি কাজ করছে? আত্মমর্যাদা। ৭৫ নম্বর প্রশ্ন, কোন তথ্যটি সঠিক নয়? শেষের কবিতা একটি কাব্যের নাম, কবিতা একটি পত্রিকার নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য, চিত্রাঙ্গদা, কবর নাটকটি মুনীর চৌধুরী কর্তৃক রচিত। দেখি উত্তর করো। আমাদের ক্লাসে কিন্তু মানুষজন আসলে অনেক কমে গেছে অলরেডি। এখন আমাদের ক্লাসে আছে কয়জন? এখন আছে ৫৪ জন। হয়তো আর কিছু যাওয়ার পরে আমরা বাকিদেরকেও পাবো না। ৭৪-৭৫ উত্তর করো। আমরা জানি কি শেষের কবিতা কি বলো তো? শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে উপন্যাস। শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে উপন্যাস, বাট এখানে বলছে কাব্যের নাম, তাহলে সঠিক নয় কোনটা? এটা। ৭৬ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পটির নাম কি? ভিখারিণী, ঘাটের কথা, মুসলমানের গল্প, সমাপ্তি। সর্বশেষ গল্পটির নাম কি? মুসলমানের গল্প। একদিন সময় থাকলে মুসলমানের গল্প নিয়ে কথা বলবো, ২-৩ মিনিটে শেষ করব, বাট আজকে সময় যেহেতু নাই আজকে বললাম না। ৭৭, রেইনকোট গল্পে গেরিলা আক্রমণে ধ্বংস হয়েছিল কোনটা? ইলেকট্রনিক ট্রান্সফরমার, শহীদ মিনার, কলেজের গেট, প্রিন্সিপালের বাংলো। গেরিলা আক্রমণে ধ্বংস হয়েছিল ইলেকট্রনিক ট্রান্সফরমার। কি ধ্বংস হয়েছিল? ইলেকট্রনিক ট্রান্সফরমার। ৭৮, রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কি ছিল? ডক্টর আফাজ আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস, প্রফেসর নুরুল হুদা, প্রফেসর আলামিন। প্রিন্সিপালের নাম ছিল ডক্টর আফাজ আহমেদ। ৭৯ দেখো, ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে কয়েকজন মানুষ কোথায় অপেক্ষা করছিল? ধানমন্ডি, আসাদ গেট, গুলিস্তান, মতিঝিল। কোথায়? আসাদ গেট। কোথায়? আসাদ গেট। ৮০, মেয়েটির বয়স ১৬ কি ১৭ হইবে? মেয়েটির নাম কি? হৈমন্তী, বিলাসী, কল্যাণী, রতন। কি? কল্যাণ। এই রতন চরিত্রটা রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে, পোস্ট মাস্টার, বুঝছো? এই পোস্ট মাস্টারের নায়িকা বলা যায়, নায়িকা চরিত্র রতন। ৮১, কোন লেখক একই সঙ্গে চিত্রশিল্পী ছিলেন? এটা রিপিট হয়ে গেছে, এটা আমরা দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর। ৮২ নম্বর প্রশ্ন, কোনটি আবুল ফজলের রচনা নয়? দুর্দিনের যাত্রী, দুর্দিনের দিনলিপি, রেখাচিত্র, রাঙাপ্রভাত। রাঙাপ্রভাত লিখেছেন, রেখাচিত্র লিখেছেন, দুর্দিনের যাত্রী, দিনলিপি তিনটাই লিখেছেন তিনি, কিন্তু দুর্দিনের যাত্রী কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখেছেন। তাহলে রচনা নয় কোনটা? দুর্দিনের যাত্রী। ৮৩ নম্বর প্রশ্ন, আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? চৌচির, মাটির পৃথিবী, রেখাচিত্র, মানবতন্ত্র। একটাকে দেখাইলাম, মানবতন্ত্র। কোনটা? মানবতন্ত্র। ৮৪ নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পে কল্যাণী কি ব্রত গ্রহণ করেছিল? নারী শিক্ষা, চিকিৎসা সেবা, অসহায়কে সাহায্য, অনাথ আশ্রম। কি? নারী শিক্ষা। ৮৫ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সং অফ প্রিন্সের ভূমিকা লিখেন কে? টি.এস. ইলিয়ট, ইজরা পাউন্ড, ডব্লিউ.বি. ইয়েটস, রবার্ট ফ্রস্ট। কে লিখেছেন? ডব্লিউ.বি. ইয়েটস। ৮৬, মানব কল্যাণ প্রবন্ধটি রচনাকাল কত? ১৯৬৯, ১৯৭০, ১৯৭৩, ১৯৭২। কত? ১৯৭২। ৮৭, ২১ মানে মাথা নত নয়, কার লেখা? ২১ মানে মাথা নত না করা হবে আর কি, মাথা নত নয় বা না করা, যেটাই হোক। কার লেখা? হুমায়ুন আজাদ, মুনীর চৌধুরী, জহির রায়হান, আবুল ফজল। কার লেখা? আবুল ফজলের লেখা। ৮৮, আহ্বান গল্পে নিষ্ঠুর চরিত্র কোনটা? চক্রবর্তী মশাই, বুড়ি, পাতানো মেয়ে, বুড়ির নাচ জামাই। বুড়ির নাচ জামাই, অর্থাৎ বুড়ির নাচ জামাই কিন্তু বুড়িকে আসলে ভাত দিতে চাইতো না, নির্যাতন অবিচারের মতো তার মানসিকতা ছিল। ৮৯ বলা হয়েছে আবুল ফজলের মতে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা মানুষকে কি করে? একাত্ম, সংগঠিত, বিভক্ত বা সমাবিষ্ট। দেখো, তুমি যখন জাতির মধ্যে আলাদা চিন্তা ভাবনা করবা, একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের মধ্যে আলাদা চিন্তা ভাবনা করবা, তাহলে এগুলো তোমাকে কি করবে? এগুলো তোমাকে কোনো কানেক্ট করবে না, তোমাকে কি করবে? আরো ডিভাইড করবে। তাইলে কি হলো? এটা তোমাকে বিভক্ত করতেছে। কি করতেছে? বিভক্ত। ৯০ নম্বর প্রশ্ন দেখো, ৯০ বলা হয়েছে মানব কল্যাণ প্রবন্ধে লেখক রাষ্ট্রকে জাতির কিসের প্রতীক বলেছেন? যৌথ জীবন ও চেতনার, মর্যাদার, পারস্পরিক সংযোগ সহযোগিতার, মানব কল্যাণের। মানব কল্যাণ প্রবন্ধে লেখক রাষ্ট্রকে বলেছেন জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক। যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক।
বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা বুঝি তার প্রধান অন্তরায় জাতিগত চেতনা, সম্প্রদায়গত চেতনা, গোষ্ঠীগত চেতনা। কি জাতিগত চেতনাও ঠিক, সম্প্রদায়গত চেতনাও ঠিক, গোষ্ঠীগত চেতনাও ঠিক। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে সবগুলা। 92 নম্বর প্রশ্ন দেখো, মানব কল্যাণ প্রবন্ধটি আবুল ফজলের কোন গ্রন্থ? একটু আগেই দেখে আসলাম, কোন গ্রন্থ? মানবতন্ত্র গ্রন্থ। কোন গ্রন্থ? মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। 92 নম্বর আছে, 93 নম্বর প্রশ্ন দেখি। 93-এ বলা হয়েছে মানব কল্যাণের সাথে কিসের অবিচ্ছেদ্য সম্পর্ক আছে? দান খয়রাতের, মানব মর্যাদার, পরোপকারের, গোষ্ঠীবদ্ধ জীবনের। কিসের? মানব মর্যাদার। মানব মর্যাদার। 94 নম্বর প্রশ্ন দেখো, ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, উক্তিটি কোন রচনার অংশ? এটা কিন্তু 26-এর সিলেবাসের, এটা কিন্তু 26-এর সিলেবাসের প্রশ্ন। এটা উত্তর কি? আমার পথ, আহ্বান, জীবন ও বৃক্ষ, বিলাস। এটা হচ্ছে জীবন ও বৃক্ষ। 95 নম্বর দেখো, সকলের গৃহ আছে নাই কেবল আমাদের, গৃহ প্রবন্ধের এই উক্তিতে কাদের ঘর নেই বলে বলা হয়েছে? কে লিখেছেন? বেগম রোকেয়া। অর্থাৎ বেগম রোকেয়া না, তো বলি রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন আর কি। কাদের ঘর বলা হয়েছে? দরিদ্রদের, ফকিরদের, নারীদের, পথ শিশুদের। নারীদের ঘর নেই। কাদের ঘর নেই? নারীদের। 96 নম্বর প্রশ্ন দেখো, অর্ধাঙ্গী রচনায় রোকেয়া সাখাওয়াত হোসেন যে রোগটির কথা উল্লেখ করেছেন তার নাম কি? গুটি বসন্ত, টাইফয়েড, দাসত্ব, প্লেগ। কোন রোগের কথা বলেছেন? দাসত্ব। অর্থাৎ সে বলতে চাইছেন নারীরা সর্বাঙ্গে কি? পুরুষের দাস। অর্থাৎ পুরুষ যখন বলতেছে মানে পর্দা করতে, তারা পর্দা করতেছে। পুরুষ যখন বলতেছে পর্দা করা লাগবে না, তখন তারা কি? পর্দা বাদ দিচ্ছে। 97টা দেখো, রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত। উক্তিটি কোন রচনার? সাহিত্যে খেলা, জীবন ও বৃক্ষ, অপরিচিতা, জৈবনের গান। এটা আসলে নেওয়া হয়েছে জৈবনের গান থেকে। কোথা থেকে? জৈবনের গান। এটা কিন্তু 26-এর সিলেবাস, 26-এর সিলেবাস। 98 নম্বর প্রশ্ন দেখো, নেকলেস গল্পটি সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়েছিল? ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়। কোন ভাষায়? ফরাসি ভাষায়। কোন ভাষায়? ফরাসি ভাষায়। লুইসেল পরিবার কোথায় বসবাস করত? কলেজ স্ট্রিটে, রিপন স্ট্রিটে, মার্টার স্ট্রিটে, ডালহৌসি স্ট্রিটে। কোথায়? মার্টার স্ট্রিটে। 100 নম্বর প্রশ্ন, বৃত্ত বৈভবী মানুষের প্রকৃত পরিচয় নয়, এ ভাবের প্রতিফলন ঘটেছে কোন রচনায়? আহ্বান, অপরিচিতা, নেকলেস, আমার পথ। কোথায়? নেকলেসে। নেকলেসে কিন্তু আমরা দেখতে পাই ওই যে একটু টাকা পয়সার মানে একটু রূপ সৌন্দর্য মানে একটু বিলাসিতা করতে গিয়ে কিন্তু আমাদের নায়িকা নায়ক দুইজনের জীবনটা কত কষ্টে চলে যায় আমরা কিন্তু দেখেছিলাম। 101, সৈয়দ মুস্তফা আলীর ভ্রমণ গদ্য রচনা কোনটি? ইউরোপ প্রবাসীর পত্র, ছিন্নপত্র, দেশে বিদেশে পালামো। কোনটা? দেশে বিদেশে। 102, তার কিন্তু 26-এর সিলেবাসে যে গন্তব্য কাবুল আছে। কি আছে? গন্তব্য কাবুল। 102, অপরিচিতা গল্পে কোন স্থানের উল্লেখ নেই? আন্দামান দ্বীপের কথা বলা আছে, কন্যাগরের কথা বলা আছে, কানপুরের কথা বলা আছে, নেই। কোনটা? কামাখ্যার কথা বলা নেই। কোনটার কথা? কামাখ্যা। 103 দেখো, এরে ভুলে মনে হয় কবিতার প্রশ্ন চলে আসছে একটা। সোনার তরীর কোন ঘটনাধারা কি? প্রভাত বেলা। প্রভাত বেলা মানে কি? সকালের কথা। সকালের কথা। 104, বিলাসী গল্পে উল্লেখ নেই কোনটা? বলো। হুমায়ুনের কথা বলা আছে, তগুলক খাঁর কথা বলা আছে, ভূদেব বাবু। ভূদেব বাবু কি করেছিলেন বলো তো? পারিবারিক প্রবন্ধ লিখেছিলেন। ভূদেব বাবু কি করেছেন? পারিবারিক প্রবন্ধ লিখেছেন। পারিবারিক প্রবন্ধ লিখেছেন। তাহলে উল্লেখ নেই কার কথা? বাবরের কথা। উত্তর কি? বাবর। 105 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা কখন আসে? বিনয় প্রদর্শনের মাধ্যমে, মিথ্যাকে ভয় করার মাধ্যমে, আত্মাকে চেনার মাধ্যমে, ভুল স্বীকার করার মাধ্যমে। কিভাবে? আত্মাকে চেনার মাধ্যমে। 106, মেকি শব্দের অর্থ কি? সত্য, সততা, মিথ্যা, কোনোটাই নাই। কোনটা? মিথ্যা। কোনটি ব্যতীত মানব কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো অমর্যাদাকর? উত্তরণ, সংযোগ, উপলব্ধি, মর্যাদা। কোনটা? উপলব্ধি ব্যতীত দান খয়রাত। 21 মানে মাথা নত না করা। এটা কে লিখেছেন? আবুল ফজল। 109, মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই আওয়াজ, চেহারা, চক্ষু, হৃদয়। এটা নেওয়া হয়েছে কোথা থেকে? অপরিচিতা। অপরিচিত থেকে নেওয়া হয়েছে। অপরিচিত, মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বরই যেন কি? তার চেহারা। তার চেহারা। আমরা কিন্তু মানে অনেক প্রশ্ন, এই জন্য আসলে খুব স্লোলি
গেলে আমাদের অনেক সময়ের দরকার, যেন আমরা চেষ্টা করেছি একটু দ্রুত করার। তোমরা উত্তর করার চেষ্টা করবা, কোনো জিনিস ভুল করলে জেনে নিবা সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। 110, দেখো অমন করে মানুষ ঠকায় না, এটা আমরা পড়েছি অলরেডি। কে বলেছিলেন এটা? বিলাসী। 111, 111, সে কত বড় সাহসের কাজ, বাক্যটি কোন রচনার? মানব কল্যাণ, অপরিচিতা, বিলাসী, মাসিবিশি। বিলাসী কোন কাজটাকে বলা হয়েছে? এই যে এত বড় একটা পোড়া বাড়িতে, মানে 20-25 বিঘার একটা পোড়া বাড়িতে মৃত্যুঞ্জয়ের যে সেবা করা, পোড়া বাড়িতে মৃত্যুঞ্জয়ের যে সেবা করা, সেই বিষয়টাকেই কিন্তু বলা হয়েছে কত বড় সাহসের কাজ। 112, কাটারি দ্বারা কি বোঝায়? কাটবার হাতিয়ার, কাটাকাটি, কট্টরপন্থা, পরিকর্মা। কি? কাটবার হাতিয়ার। 113, কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? জননী, প্রাগৈতিহাসিক, পদ্মা নদীর মাঝে, দিবারাত্রি কাব্য। জননী উপন্যাস, পদ্মা নদীর মাঝে উপন্যাস, দিবারাত্রি কাব্য উপন্যাস, প্রাগৈতিহাসিক এটা ছোট গল্প। এটা কি? এটা হচ্ছে ছোট গল্প, এটা ছোট গল্প। তাহলে উত্তর কোনটা? উত্তর খ। 114, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নয় কোনটা? সরীসৃপ ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়, প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায়, মুসলমানের গল্প রবীন্দ্রনাথের সর্বশেষ ছোট গল্প। রবীন্দ্রনাথ, এটা কি? রবীন্দ্রনাথ। 115, বাদলায় বন্দুক বারুদ কি একটু ড্যাশ নেবে না? শূন্যস্থানে কি বসবে? ঘুমিয়ে, জিরিয়ে, ডেকে, বিরতি। কি? বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? কি হবে? জিরিয়ে। 116, কোন রচনায় খনার বসন্তের উল্লেখ আছে? অপরিচিতা, বিলাসী, মাসিবিশি, রেইনকোট। কোথায়? রেইনকোট। এই যে কি খনার বসনটা কি? শনিতে 7, শনিতে 7, মঙ্গলে 3, মঙ্গলে 3, আর সব দিন দিন, আর সব দিন দিন। ওকে। 117, খোয়াবনামা কি ধরনের গ্রন্থ? কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক। এটা কি? একটা উপন্যাস। খোয়াবনামা কি উপন্যাস? কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন, আখতারুজ্জামান ইলিয়াস। 118, দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার মেলেনি। রেইনকোট গল্পে কার সম্পর্কে উক্তিটা করা হয়েছে? ইমাম, মুয়াজ্জিন, প্রিন্সিপাল নাকি প্রিন্সিপালের পিয়ন? কার সম্পর্কে? মুয়াজ্জিন। ওই যে 25শে মার্চের একটা 25শে মার্চ কালো রাতের কথা বলা আছে, কিন্তু মুয়াজ্জিন আজান দিচ্ছিল, আজান কিন্তু শেষ করতে পারে নাই। 119 নম্বর প্রশ্ন, সম্মান জানানোর জন্য কোন দেশে পুরুষদের মসিয়ে সম্বোধন করা হয়? ইরানে, ফ্রান্সে, চীনে, ইংল্যান্ডে। কোথায়? ফ্রান্সে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? নেকলেস গল্প থেকে নেওয়া হয়েছে, কিন্তু নেকলেস গল্প থেকে নেওয়া হয়েছে। 120 নম্বর, নেকলেস গল্পের ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত কোনটা? দাম্ভিকতার পরিণাম, অহংকারের প্রাবল্য, বিলাসিতার পরিণাম নাকি জীবনের রূঢ় বাস্তবতা? জীবনের রূঢ় বাস্তবতা। 121 নম্বর প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যধর্মী রচনা কত বছর ফেলে রেখে সংশোধন করলে উৎকর্ষ লাভ করে? 2-1 বছর, 2-3 বছর, 3-4 বছর, 4-5 বছর। কত বছর? 2-1 বছর ফেলিয়ে রাখলে। কত বছর? 2-1 বছর। 122, অন্য ঘরে অন্য স্বর কে লিখেছেন? অন্য ঘরে অন্য স্বর, দুধ ভাতে উৎপাত, এই যে এইগুলো আছে, দুধ ভাতে উৎপাত, এগুলো সব কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। 123, শোনেন, মিলিটারি যাদের ধরে তাদের মিশামিশি ধরে না। রেইনকোট গল্পে উক্তিটা কার ছিল? এই উক্তিটা ছিল আফাজ আহমেদ। আফাজ আহমেদ কে ছিল? প্রিন্সিপাল ছিল। 124, পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? অপরিচিতা, মাসিপিসি, আমার ভাব বিলাসী। কোন গল্পে? অপরিচিতা গল্পে। 125, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? এটা কি? উপন্যাস। নাম আছে কবিতা, বাট এটা কি? একটা উপন্যাস। 126, এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। বিলাসী গল্পে এই বস্তুটা বলতে কি বোঝানো হয়েছে? দেশপ্রেম, ভালোবাসা, প্রায়শ্চিত্ত, পাপের দণ্ড। এটা কি? ভালোবাসা। কি? ভালোবাসা। 127, মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রইল। এখানে কার কথা বলা হয়েছে? কার কথা? এই যে বিলাসীর কথা। কার কথা? বিলাসীর কথা বলা আছে। 128, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কল্যাণের পথে প্রধান অন্তরায় কোনটা? রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষ, অনুগ্রহকারী, অনুগ্রহীতার ব্যবধান, মুক্ত বিচার বুদ্ধির অভাব। কি? রাষ্ট্র, জাতি ও সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা। 129,
রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? সাহস ও দেশপ্রেম, প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, রক্ষণশীলতা। উষ্ণতা, সাহস আর দেশপ্রেম কি? উষ্ণতা, সাহস, দেশপ্রেম। 130। সঞ্চিতা, সঞ্চয়িতা, সঞ্চিতা, সুচয়নী কাব্য সংকলনগুলোর কবিত্রয়। দেখো আমাদের সঞ্চিতা, সঞ্চয়িতা কে লিখেছেন? একটু আগে আমরা দেখে এসেছিলাম, কে লিখেছেন? রবীন্দ্রনাথ। কে লিখেছেন? রবীন্দ্রনাথ। সঞ্চিতা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। সুচয়নী কে লিখেছেন? জসিমউদ্দিন। জসিমউদ্দিন। তাহলে উত্তর কি হবে? রবীন্দ্রনাথ, কাজী নজরুল ও জসিমউদ্দিন। 131 দেখো, ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? জ্যোতিরিন্দ্র ঠাকুর, শুভ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী কি? রবীন্দ্রনাথ ঠাকুর। 132। কোনো কিছু ভুল জেনেও তাকে সত্য বলে চালিয়ে দেওয়ার প্রতারণাবাদকে কাজী নজরুল ইসলাম কি হিসাবে উল্লেখ করেছেন বা দেখেছেন? ভণ্ডামি, অপরাধ, অন্যায়, সবগুলো কি? কোনো কিছু ভুল জেনেও তাকে সত্য বলে চালিয়ে দেওয়ার প্রবণতাকে কাজী নজরুল ইসলাম বলেছেন ভণ্ডামি। 133। বিলাসী গল্পটি মাসিক ভারতী পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয় বা ছাপা হয়? বৈশাখ, আষাঢ়, ভাদ্র, আশ্বিন। কোন সংখ্যা? দেখো বিলাসী হচ্ছে বৈশাখ। বিলাসী কি? বৈশাখ সংখ্যা। আর আমাদের যে অপরিচিতা আছে, অপরিচিতা কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। 134। সঙ্গীতজ্ঞ হিসাবে খ্যাত ছিলেন কে বা কোন ঔপন্যাসিক? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কয়জন আছো আর তোমরা ক্লাসে? আমাদের মোটামুটি বেশ প্রশ্ন হয়ে গেছে, আমরা 134 নম্বরে আছি। 134 নম্বরে আছি। 134 নম্বর প্রশ্ন আমাদের রানিং। ওকে, পরবর্তী প্রশ্ন যাব আমরা। এবার যাব আমরা 135 নাম্বার। 135 উত্তর করো। 35 কে? অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা। হাই রে, এত সহজ প্রশ্ন এখানে আবার আসলো। বাবার পেশা কি ছিল? ওকালতি। 136। বর্মা মুলুকে কিছুদিন কাটিয়েছিলেন কোন লেখক? কোন লেখক? শরৎচন্দ্র, আখতারুজ্জামান, রবীন্দ্রনাথ নাকি শওকত হোসেন? কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 137। আমি একা নই, তবে আমার সঙ্গে কয়জন ছিল? 8, 9, 9, 10, 10, 12, 8, 10। কোথায় আছে এটা? বিলাসীতে। প্রথমেই কিন্তু একটা লেখায় আমি দেখিয়েছিলাম আমি একা নয়, 10, 12 জন। সাথে কয়জন ছিল? 10, 12 জন। 138। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে উক্তিটি কার? আফাজ আহমেদ, প্রিন্সিপাল, আকবর, নুরুল হুদা। নুরুল হুদাকে যখন ধরে নিয়ে যায় একদম শেষ সময়, তাকে যখন মারা হয়, বলা হয় যে তার আসলে কি মুক্তিবাণীর সাথে আঘাত আছে, তখন কিন্তু সেটা শুনে মানে তার মধ্যে যে দেশপ্রেম, উষ্ণতা, সাহস সঞ্চারিত হয়, সে তখন মানে কাঁপে আর বারবার বলে যে আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। কে এটা? নুরুল হুদা। 139। আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ কোনটি? খোয়ারি, অন্যখারে অন্যস্বর, দুধ ভাতে উৎপাত, জাল স্বপ্ন স্বপ্নের জাল। সর্বশেষই হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নের জাল। আর এখান থেকে কিন্তু রেইনকোট নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? রেইনকোট নেওয়া হয়েছে। 140 নম্বর প্রশ্ন আমাদের। 140 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফলের মতো গুটি বলতে অপরিচিতা গল্পে বোঝানো হয়েছে কি? অনুপমের স্ত্রী ভাগ্যকে, তাজা ফলকে, শুকনো ফলকে, অনুপমের নিষ্ফল জীবনকে। কাকে বোঝানো হয়েছে? অনুপমের নিষ্ফল জীবন। 141। সে যে আমার চিরদিনের গানের ধোয়া হইয়া রইল, অপরিচিতা গল্পের এই বাক্যে সে কে? লেখকের মা, কল্যাণী, হরিশ। লেখকের মামা কে? কল্যাণী। এই যে চিরদিনের গানের ধোয়া বলা হয়েছে কাকে? কল্যাণীকে। 142। কাগজ তো ইঁদুরেও আনতে পারে, উক্তিটি কার? বিলাসীর, কসায়ের, পুত্রবধূর, মৃত্যুঞ্জয়ের। কে বলেছিল? মৃত্যুঞ্জয়। যখন ওই যে গোয়ালার বাড়িতে সাপ ধরতে গেছিল না, গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়ে তখন কিন্তু বিলাসী বারবার বলতেছিল যে সাপ তো একজোড়া শিওরি আছে, তখন কিন্তু মৃত্যুঞ্জয় বলতেছিল কি কাগজ তো ইঁদুরেও আনতে পারে। ওই যে বিলাসী কাগজ দেখিয়ে বলতেছিল দেখছো না কাগজ আছে, বাসা করেছিল। 143। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? খুড়া, ন্যাড়া, সাপুড়ে, ভূদেব, বাবু হবে এখানে, বাদ হয়ে গেছে বাবু।
ভূদেব বাবু কি করেছিল? পারিবারিক প্রবন্ধ লিখেছেন। আর উত্তর হবে কি এখানে? খোড়া। 144। আবুল ফজলের মতে রাষ্ট্র কি? সামাজিক সংস্থা, সেবাধর্মী সংস্থা, মানবিক চেতনার প্রতীক, জাতির যৌথ জীবন। রাষ্ট্র হচ্ছে জাতির যৌথ জীবন ও প্রেরণার প্রতীক। 145। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন কি? আবুল ফজল, আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর শামসুদ্দিন, আবু হেনা মোস্তফা কামাল। কি হবে? আবুল ফজল। 146। আবুল ফজলের লেখা উপন্যাস গৃহদাহ যোগাযোগ খোয়াবনামা। খোয়াবনামা কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন। তার উপন্যাস কোনটা? চৌচির। আবুল ফজলের উপন্যাস চৌচির। 147। মানব কল্যাণ অলৌকিক কিছু নাই, এ এক জাগতিক কোন জিনিস? মানব ধর্ম, বস্তু সত্য, আধার, কর্মলীলা। মানব কল্যাণ অলৌকিক কিছু নাই, এ এক জাগতিক মানব ধর্ম। জাগতিক মানব ধর্ম। 148 দেখো, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। উক্তিটি কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র, আবুল ফজল, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম। এটা কে করেছেন? বঙ্কিমচন্দ্র করেছেন। এটা আছে কি আবুল ফজলের মানব কল্যাণে। বঙ্কিমচন্দ্র কোথায় করেছিলেন? তার যে উপন্যাস কপাল কুণ্ডলা। এই কপাল কুণ্ডলাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। এই রোমান্টিক উপন্যাসে সে কিন্তু এই কথা বলেছিল যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। আর একটিটা কার ছিল? উপন্যাসের নায়ক নবকুমারের ছিল। কার ছিল? উপন্যাসের নায়ক নবকুমারের উক্তি। 149 নম্বর, যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয় সে রাষ্ট্র কিছুতে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। উক্তিটি কার? কাজী নজরুল ইসলাম, কাজী আব্দুল ওদুদ, মোতাহার হোসেন চৌধুরী, আবুল ফজল। যে রাষ্ট্র হাত পাতা চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, কথা কি বলেছেন? আবুল ফজল বলেছেন। 150, আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায়? পরিশ্রমের, সাধনার, ভুলের, চেষ্টার। সত্যকে পাওয়া যায় কিসের মধ্যে? ভুলের মধ্যে। কিসের মধ্যে? ভুলের মধ্যে। 151, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার কথা বলা হয়েছে? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, নেতাজি সুভাষচন্দ্র বসু। কার কথা বলা হয়েছে? মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে। কার কথা? মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে। 152, সমার্জনা শব্দের অর্থ কি? বিনীত মার্জনা চাওয়া, সবিনয় সম্মান প্রদর্শন, ঘষে মেজে পরিষ্কার করা, প্রস্থান করা। সমার্জনা কি? ঘষে মেজে পরিষ্কার করা। একটু আগে আমি দেখাইছি। তো সমার্জনা কি? ঘষে মেজে পরিষ্কার করা। সমার্জনা কি? ঘষে মেজে পরিষ্কার করা। পরবর্তী প্রশ্নে যাব আমরা। বলো 153 নম্বর, সবচেয়ে বড় দাসত্ব কোনটি? পরাবলম্বন, বিনয়, মিথ্যা, সংকোচ। সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে পরাবলম্বন। সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে পরাবলম্বন। 154 নম্বর প্রশ্ন, যার ভিতরে ড্যাশ সে বাইরে ভয় পায়। শূন্যস্থানে বসবে কি? পাপ, মিথ্যা, ভয়, অসত্য। যার ভিতরে ভয়, যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। 155, আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কি? আত্মবিশ্বাস জাগ্রত করা, সমাজতন্ত্র, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্যবাদ। কোনটা বলো? আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কোনটা? দেখি তোমরা অনেকেই উত্তর করতেছো, গুড। অনেক সময় তোমাদের কমেন্ট দেখা হয় না, কারণ আমাদের বেশ প্রশ্ন আমরা চেষ্টা করেছি। আমার ইচ্ছা ছিল যে যেভাবে হোক আমরা 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা আসলে শেষ করার চেষ্টা করব। খুব বেশি লেন্দি ক্লাস হলে দেখবো যে ক্লাসেই তোমার মন থাকতেছে না। সারা দিন ধরে ক্লাস নেওয়ার তো আসলে কিছু নাই। এখন আমাদের হাতে বেশ সময় আছে রিভিশন দেওয়ার। আমরা প্রত্যেকটা টপিক যেগুলো পরীক্ষায় এসেছে প্রত্যেকটা টপিকের ইনশাল্লাহ ক্লাস নিব। যদি তোমাদের উপস্থিতি ভালো থাকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে ক্লাস নেওয়ার। বলো, আমরা এখন 155 নম্বরে আছি। 155 এই তো অনেকে উত্তর দিয়েছো। এ গুড। এ হবে এখানে আত্মবিশ্বাস জাগ্রত করা। এখানে শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কিছু বলে নাই, এখানে জাস্ট আত্মবিশ্বাস জাগ্রত করতে চাইছে। 156, প্রদোষ শব্দের অর্থ কি? দোষমুক্ত, দোষযুক্ত, দোষমুক্ত, উষাকাল নাকি সন্ধ্যা? প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। 157, অপরিচিতা গল্পের নায়কের বন্ধু কোথায় কাজ করে? নায়কের বন্ধুকে হরিশ। নায়কের বন্ধুকে ছিল হরিশ। আর হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। কোথায়? কানপুরে। 158, বিবাহের কতদিন পূর্বে তিনি আমাকে দেখেছিলেন? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। বিবাহের কতদিন পূর্বে দেখেছিলেন? 3 দিন, মাত্র 3 দিন পূর্বে। বিবাহের কতদিন পূর্বে দেখেছিলেন? মাত্র 3 দিন পূর্বে। 159, সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। এটা কে বলেছেন? আবুল ফজল মানব কল্যাণ প্রবন্ধে বলেছেন। 160,
যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না। কোন রচনা? আমার পথ। শেষ। 160টা ছিল, 160টাই শেষ হয়ে গেছে। চেষ্টা করেছি লাস্টের প্রশ্নগুলো অনেক দ্রুত যাওয়ার, কেননা অনেক প্রশ্ন। 2-3 ঘন্টা ধরে ক্লাস নেওয়া আমার নিজেরও আসলে, এত সময় ধরে ক্লাস নেওয়া নিজেরও পছন্দ না, পাশাপাশি যারা ক্লাস করবে এত সময় ধরে আসলে ক্লাস করা অনেক টাফ। তো আমরা আমরা 160টা প্রশ্ন দেখেছি, 160টা। এখন আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা গল্পের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আসছে, সবগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিন্তু প্রত্যেকটা গল্পের আলোচনা নিয়ে এসেছি, অপরিচিত থেকে শুরু করে বিলাসী, মাসি পিসি, রেইনকোট, পাশাপাশি আমার পথ, মানব কল্যাণ, নতুন যে গল্পগুলো থেকে প্রশ্ন এসেছে, বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, এর পাশাপাশি গন্তব্য কাবুল থেকে প্রশ্ন এসেছে 2-1টা, সাহিত্য খেলা থেকে এসেছে, নেকলেস থেকে এসেছে, সব কিছুই আমরা চেষ্টা করেছি। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী এখনো ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, যেটা বলেছিলাম তোমাদের আমি, যে আমরা পদ্য থেকে ক্লাস নিব, পাশাপাশি ব্যাকরণের 3টা ক্লাস নেওয়ার চেষ্টা থাকবে। আর তোমরা একটা জিনিস তোমাদের বলি, অনেকে একটা জিনিস বারবার কমেন্ট করো বা বলো, সেটা হচ্ছে কি যে ওই বিরোচনের ক্লাস, বুঝছো, এই যে বিরোচনের ক্লাস নেওয়ার জন্য বা বিরোচনের ভিডিও অনেকেই বলেছো। বিরোচনের কথা আমি যদি বলি, বিরোচন থেকে খুব বেশি প্রশ্ন টিসিউতে আসে নাই, বড় জোর 3 থেকে 4টা প্রশ্ন, মানে 3টা প্রশ্ন এভারেজ থাকেই, বাট এটাকে খুব অল্প বলা যায় না। কিন্তু এই 3টার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পারিভাষিক থেকে প্রশ্ন থাকে। পারিভাষিকের জন্য অলরেডি আমাদের ক্লাস নেওয়া আছে, প্রায় 100টার উপরে এমসিকিউ সলভ করা আছে, গুরুত্বপূর্ণ 100টা প্লাস এমসিকিউ পারিভাষিকের জন্য সলভ করা আছে, ওগুলো দেখবা। আর কোনো একটা ক্লাসে আমরা চেষ্টা করব যে পারিভাষিকের বাইরে আরো যে মেমোরাইজিং পার্টগুলো আছে, ওখানে যে অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অংশগুলাই আমরা কি করব, সেই অংশগুলো আমরা রিভিশন দিব। ওকে, সবাই ভালো থাকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, ডিসিইউ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ইনশাআল্লাহ তোমাদের সাথে মাঝে মাঝে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, আজকে ক্লাসে পর্যন্তই।